শুরু করি। ক্লিনিক্যাল রিজনিং বলতে আসলে অ্যাকচুয়ালি মানে আমাদের আজকে ক্লিনিক্যাল রিজনিং শেখার মানে হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং জিনিসটা কি এবং ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক রিজনিং এর মধ্যে পার্থক্য কি। একটা হচ্ছে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক ভার্সেস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, হাউ টু মেক ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক এন্ড ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আর একটা হচ্ছে ইলনেস স্ক্রিপ্ট, হাউ টু মেক ইলনেস স্ক্রিপ্ট। এই টার্মগুলো একটু নতুন মনে হতে পারে, আমি যখন এগুলো এক্সপ্লেন করবো তখন বলবো যে ভাই এগুলো তো আমরা জানি, হ্যাঁ, জাস্ট টার্ম গুলো হয়তো একটু নতুন। আচ্ছা, তো হোয়াট ইজ ওনাকে চিনেন? ডক্টর হাউস। হ্যাঁ, এটা সবাই চিনে মোটামুটি। তো ওনার বৈশিষ্ট্য কি? সে খুব কঠিন কঠিন ডায়াগনোসিস করতে পারে, তাই না? তার মানে তার এই যে সে হিস্ট্রি শুনে পেশেন্টের, সে স্বাস্থ্য সার্কামস্টেন্স বিবেচনা করে সে একটা ডায়াগনোসিস করে, তো যেটা এক্সেপশনাল হয় অনেক সময়। তো এক্ষেত্রে যে সে তাহলে বুঝতে হবে যে তার ক্লিনিক্যাল যে ডিসিশন মেকিংটা অন্যদের থেকে বেটার। মানে একটা ডিসিশন মেকিং, আমার কাছে একটা কেস আসলো, একটা পেশেন্ট আসলো, এই কেসটা অনেকের কাছে মানে ওয়ার্ডে রাউন্ড দেওয়ার সময় সবাই দাঁড়ালো, এখন এর মধ্যে এক্সেপশনাল কেউ দেখা যায় সহজে ডায়াগনোসিস করে ফেলতে পারে। তার বুঝতে হবে তার ক্লিনিক্যাল রিজনিং তার ভালো, হ্যাঁ, তার ক্লিনিক্যাল রিজনিং প্রসেসটা ভালো অথবা ডিসিশন মেকিং প্রসেসটা তার ভালো। তো তার ক্লিনিক্যাল রিজনিংটা কি? Clinical reasoning is the collection of cognitive process by which a clinician hypothesizes the possible diagnosis an individual patient may have and selects appropriate tests to confirm or refute their hypothesis and develops treatment strategies for the diagnosis under consideration. অনেক কথা, হ্যাঁ, সহজ বাংলায় যদি আমি বলি যে একটা পেশেন্ট আমার কাছে আসলো, এই পেশেন্টটা কিছু একটা ফাইন সিমটম বা সাইন নিয়ে আসলো, সেটা থেকে আমি কিভাবে ডায়াগনোসিসে পৌঁছালাম, তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিলাম, এই যে ওয়েটা, সেটাকে আমরা বলতেছি ক্লিনিক্যাল রিজনিং। তো এটা দুই ধরনের, একটা হচ্ছে ডায়াগনস্টিক রিজনিং, সেটা হচ্ছে যে আমি কি ডায়াগনোসিসটা বের করলাম, যেটা আমাদের পেসিসে যেটা আমার লাগবে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। আর একটা হচ্ছে থেরাপিউটিক রিজনিং, কি চিকিৎসা দিব, কোনটা তার জন্য বেস্ট, হ্যাঁ, এটা আরেক ধরনের রিজনিং। তো ইউজুয়ালি কমন টার্মে ক্লিনিক্যাল রিজনিং বলতে ডায়াগনস্টিক রিজনিংটাই বেশি বোঝায়, বাট থেরাপিউটিক রিজনিং। আচ্ছা, তাহলে কি জিনিস আমি বললাম, একটা হচ্ছে যে ক্লিনিক্যাল রিজনিংটা কি, আমি বই পড়লাম, হ্যাঁ, আমরা ডাক্তার হওয়ার জন্য অনেক বই পড়ছি, বই পড়ার পর এমবিবিএস ডিগ্রি অর্জন করার পরে পেশেন্ট আসলো, আমার পেশেন্ট থেকে আমি ইনফরমেশন নিলাম, এখন আমি এই দুইটার মধ্যে কম্বিনেশন করলাম, এই বুক নলেজ আর হচ্ছে আমার পেশেন্টের ইনফরমেশন, এই দুইটা মিলে আমি একটা কি করবো, ডায়াগনোসিস করবো এন্ড ট্রিটমেন্ট দিব। এটাই তো ডাক্তারি, মানে মোটামুটি সহজ বাংলায় বলতে গেলে এইভাবে আমরা ডাক্তারি করি, যে আমরা শিখি, শেখার পর পেশেন্টের সাথে কম্পেয়ার করি, বইয়ের যে নলেজটা আছে সেটা কম্পেয়ার করে ডায়াগনোসিস এবং চিকিৎসা করি। আচ্ছা আচ্ছা, এখন তবে এই যে আমরা ক্লিনিক্যাল রিজনিং আমরা যে করি বা ডায়াগনোসিস করি, সেটা সবসময় যে একদম 100% ঠিক হয় তা না, বা ঠিক হবে, হ্যাঁ, মানে সেটা কিন্তু বলা যাবে না, ভুল হইতে পারে। মানে একজনের কাছে যেমন কোনো আমরা এই জন্য কি বলি, ডিফারেন্সিয়াস বলি, মানে কেউ একটা সিমটম নিয়ে আসলো, সে 5টা ডিফারেন্সিয়াস বললাম, এখন আমারটাই যে ঠিক, হ্যাঁ, অনেক ক্ষেত্রে এত কাছাকাছি হয় যে 19-20 হয়, কিন্তু অনেকে বলে, কেউ ধরেন একটা শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসলো, কেউ সিওপিডি কে আগে রাখে, কেউ অ্যাজমাকে আগে রাখে, এরকম। তো কাজে এটা ইমপ্রিসাইজ, একদম 100% কিছু না, হ্যাঁ, বা কোনো সিঙ্গেল আনসার, রাইট আনসার নাই। একজন খুব ভালো ক্লিনিশিয়ান, ধরেন দুজন খুব ভালো স্যার যারা খুব ভালো ডায়াগনোসিস করতে পারে, তাদেরকে বসাইলেন, দুইজনকে আলাদা রুমে দিয়ে দুইজনকে একই কেস দিলেন এবং কেসের সব ইনফরমেশন গুলো তাদেরকে দিলেন, দেখবেন যে ওনার ডিডি অথবা ওনার যে প্রবাবল ডায়াগনোসিস, ওনার ডায়াগনোসিস থেকে আলাদা হতে পারে, হ্যাঁ, একদম হুবহু এক হবে না, হ্যাঁ, কাজেই এটা মানে দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স হবে, বাট এটা 19-20 হইতে পারে, বাট 10-20 হবে না কখনো। তো কাজেই ইট ইজ ইমপ্রেসাইজ, বাট এরকম না যে এটা একদম গ্রস ডিফারেন্স হবে একজন থেকে আরেকজনের। আর এই জন্য আমাকে যখন আমি পরীক্ষার সময় ডিফারেন্সিয়াস গুলো বলবো পেসেস একটা ক্লিনিক্যাল কেস দেখার পরে, তখন কিন্তু আমাকে মানে লজিক্যাল ডিফারেন্সিয়াস বলতে হবে, যেটা আরো 5 জনের সাথে কাছাকাছি যাবে, হুবহু হবে না, এক্সামিনার যেটা চিন্তা করবে তার কাছাকাছি হবে, একদম হুবহু হবে না। তো আমরা যখন কি করি, আমরা কিন্তু প্রবাবিলিটি চিন্তা করি, একটা পেশেন্ট একটা কয়েকটা সিমটম নিয়ে আসলো, আমরা কম্পেয়ার করে এটা হইতে পারে, একটা প্রবাবিলিটি, যেটা মোস্ট প্রবাবল বলি না, হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস। তো দিস ইজ এ প্রবাবিলিস্টিক, এই ডিসিশন মেকিংটা কিন্তু প্রবাবিলিস্টিক।
আমরা প্রবাবল একটা বলি, এখন 100% আমরা বলতে পারি। হ্যাঁ, প্রবাবল একটা ডায়াগনোসিস করতে পারি। আরেকটা টার্ম বলছে যে ক্লিনিক্যাল রিজনিং ইজ ইটারেটিভ, মানে এর চেঞ্জ হবে। আপনি আজকে পেশেন্টের হিস্ট্রি নিয়ে কয়েকটা ডিডি ঠিক করলেন, কালকে কিছু ল্যাব ইনভেস্টিগেশন আসলে আপনার ডিডি লিস্ট চেঞ্জ হয়ে যাবে। এটা বোঝাচ্ছে যে ইটারেটিভ। আচ্ছা, এই গেল হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং। আচ্ছা, তাহলে এবার মেইন এখান থেকে কি শিখলাম? ক্লিনিক্যাল রিজনিং হচ্ছে কগনিটিভ প্রসেস বাই হুইচ এ ক্লিনিশিয়ান মেক্স ডিসিশন রিগার্ডিং পসিবল ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস অফ অ্যান ইন্ডিভিজুয়াল পেশেন্ট। এটাই তো আমাকে করতে হবে। আমাকে পরীক্ষা বলবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট। তো কাজেই এটা হলে আমাকে জানতে হবে, ক্লিনিক্যাল রিজনিংটা আমাকে করতে হবে। আর ইজ টিপিক্যালি সাবডিভাইডেড ইনটু দুইটা, একটা ডায়াগনস্টিক, একটা হচ্ছে থেরাপিউটিক। এটা তো বললাম। ইট ইজ ইমপ্রেসাইজ, প্রবাবিলিস্টিক এন্ড ইটারেটিভ। আচ্ছা, ক্লিনিক্যাল রিজনিং এটা হচ্ছে মেইন, হচ্ছে এটা ডেফিনেশন এত বললাম। এখন কিভাবে রিজনিং করব এরপরে পর্যায়টা আসতেছি। ক্লিনিক্যাল রিজনিং কি এটা বুঝতে পারেন না এরকম কেউ আছেন? যে অনেক একটু কঠিন কঠিন কথা বলছে এবং এটা নতুন টার্ম, তো একজনকে একটু জিজ্ঞেস করি। ডক্টর সৃজন কি আছো ভাই? তুমি একটু পরে আসছো। জি ভাইয়া, হ্যাঁ বলেন। তুমি কি প্রথম থেকে ছিলা? ভাইয়া জাস্ট 15 মিনিট আগে ঢুকলাম। আচ্ছা, আমি এতক্ষণ যেগুলো বলছি ক্লিনিক্যাল রিজনিংটা বুঝতে পারছো কি জি বলছি? ভাইয়া। বলো তো একটু জি ক্লিনিক্যাল রিজনিং মানে কি? ভাইয়া, পেশেন্টের মানে একজন ডক্টর যখন পেশেন্টের হিস্ট্রি প্লাস ক্লিনিক্যাল এক্সামিনেশন করে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা ডায়াগনোসিসের দিকে যাবে, প্লাস এই ডায়াগনোসিসটা করা এবং তার প্রবাবল ট্রিটমেন্ট কি হবে সেই সম্পর্কে একটা লজিক্যাল ডিসিশন নেওয়াটা হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং। আচ্ছা, ভেরি গুড। মানে এই যে ডিসিশন মেকিং এর যে প্রক্রিয়া, হ্যাঁ, দিস ইজ এ, এটা তো আমার ব্রেনের মধ্যে হচ্ছে, তাই না? এই চিন্তা জি ভাবনাটা, সেটাকে জি বলতেছি ক্লিনিক্যাল রিজনিং। আচ্ছা, তুমি ক্লিনিক্যাল রিজনিং করো? ভাইয়া, এটা তো কিছুটা তো করা লাগতেছে ভাইয়া। কিছু করো, কিভাবে করো তুমি ক্লিনিক্যাল রিজনিং? তুমি কি ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসে মোটামুটি, যেখানে জি চাকরি করো অথবা চেম্বার করো, তোমার জি রিজনিং প্রসেসটা কেমন? কিভাবে করো পেশেন্ট আসার পরে? একটা উদাহরণ দিই ভাইয়া, মানে হুম আগে একটা এসপিএসসি নিউরোলজি হসপিটালে চাকরি করতাম। হুম তখন যেসব পেশেন্টের হেমোরজিক স্ট্রোক ছিল, হুম তো মানে স্যার তখন আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলেন যে যে হেমোরজিক স্ট্রোকের পেশেন্টের জিসিএস কম থাকবে, হুম তাকে যেন আমরা স্টেরয়েড, আইভি স্টেরয়েডটা অ্যাড করি। হুম তো যদি দেখা যায় যে জিসিএস 15/15, পেশেন্টের হুম কনসিয়াসনেস ভালো, ইন হুম দ্যাট কেস স্টেরয়েড অ্যাড করা দরকার নেই, ব্রেনে ইডিমা কমিয়ে দেওয়ার জন্য হুম আমরা স্টেরয়েড দিতাম না। আবার হেমোরজিক স্ট্রোক হলে আবার মেনিটল দেয়া, কারণ যেন ইডিমাটা কমে। হুম। এই ব্যাপারগুলো ভাইয়া মনে হয় এগুলোতে কিছুটা ক্লিনিক্যাল রিজনিংটা অ্যাড করা লাগতেছে। এটা তো তোমার তাহলে কি থেরাপিউটিক রিজনিং, তাই না? থেরাপিউটিক। জি হ্যাঁ, তুমি ডায়াগনস্টিক রিজনিং করো না পেশেন্টের এমনিতে ডায়াগনস্টিক? জি, এটা তো করা লাগবে ভাইয়া। যেমন ক্লিনিক্যাল মানে পেশেন্টের হিস্ট্রি হুম যদি স্ট্রোকের দিকে যায় হুম এবং এটার সাথে আমরা ক্লিনিক্যাল মানে হিস্ট্রির সাথে তখন আমরা প্লান্টার যদি এক্সটেন্সর পাই, হুম মানে তখন আমরা এটা স্ট্রোক চিন্তা করব, দেন হুম ইনভেস্টিগেশন পাঠিয়ে এটা কনফার্ম করব। এইসব হুম। ক্ষেত্রে ইউজ করা লাগে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে দুই ভাইয়া ধরনের ক্লিনিক্যাল। একটা হ্যাঁ একটা বলেন। নতুন খুবই ভালো একটা মানে মজার কেস গতকাল দেখছি। মানে এটা মানে বিনাইন ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশনের এই পেশেন্টটা প্রেজেন্ট করছে মেইনলি হেডেক নিয়ে। হুম আর তার হলো বলে যে ওই মর্নিং হেডেকটা ওরকম দেখে না, সে বললো মাথা ব্যথা আর হচ্ছে তার হচ্ছে চোখে মানে সে কম দেখতেছে, এটাই মানে এরকমই বলছে। হুম পরে আমাদের আমি যেখানে চাকরি করি ওখানে ফান্ডোস্কোপি না করে ফান্ডোস্কোপি মানে আই কনসালটেশন নিয়ে ফান্ডোস্কোপি করে ছবি যেটা হুম গ্রাফ করে হুম ওইটা করা হয়েছে। হুম পরে দেখা গেল যে প্যাপুলিডমা তো আছেই, হুম পেশেন্ট আবার নন ডায়াবেটিক ছিল অনেক দিন ধরে। ওটা হুম ম্যাকুলোপ্যাথিও আছে, মানে ম্যাকুলাতে হার্ড এক্সুডেট অনেক। হুম তো এই পেশেন্টটা দেখে মানে মানে ইয়ে লাগতেছে, এটা মানে একটা আনকমন ডায়াগনোসিস, আমাদের দেশে তো এইভাবে কেউ চিন্তাও করে না। হুম ভালো পেশেন্টকে পাইছি হুম। আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনি শেয়ার করার জন্য। আচ্ছা, এখন একটা ক্লিনিক্যাল রিজনিং তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ, এটাই মানে আমরা কিভাবে করি। হ্যাঁ, তো অনেকেই কিন্তু চেম্বার করেন অথবা হাসপাতালে জব করেন, সবাই বলতে গেলে আমরা। তো যারা করি তারা কিন্তু প্রতিনিয়ত ক্লিনিক্যাল রিজনিং করতেছি। প্রত্যেকটা পেশেন্ট যখন আমার কাছে আসে আমি কিন্তু ওর সাথে কথা বলে ওর প্রবাবল ডায়াগনোসিস বার করার চেষ্টা করি, কি ইনভেস্টিগেশন করা উচিত এটা চিন্তা করি। এটাই ক্লিনিক্যাল রিজনিং, সহজ কথা।
কিভাবে করব? এটা একটু উদাহরণ দিলে আমরা একটু হয়তো সাপোজ একটা পেশেন্ট আপনি ইমার্জেন্সিতে বসে আছেন, এ ম্যান প্রেজেন্টেড উইথ acute shortness of breath, what might be his diagnosis be? এটা কি বলতে পারবেন ডিডি একজন কি ডায়াগনোসিস হতে পারে? কে বলবে? এটা হুম। ডিডি ভাই হতে পারে যে অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি, অ্যাকুট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকুট এলভিএফ হতে পারে, অ্যাকুট হুম। পালমোনারি এম্বোলিজম হতে পারে, হুম। তারপরে হচ্ছে Very good. ফাংশনাল হতে পারে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আর কিছু? নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স। আচ্ছা, তার মানে হচ্ছে যে মানে অনেক কিছু হতে পারে, তাই না? কিছু মানে এটা কিছু হিস্ট্রি নাই, সে আইসা আর বললো শ্বাসকষ্ট। এখন আমাকে এই শ্বাসকষ্টটা ইভালুয়েট করে, হ্যাঁ শর্টনেস অফ ব্রেথ বা ডিসনিয়া, আমি সহজে যদি বলি ডিসনিয়া, এই ডিসনিয়াকে ইভালুয়েট করে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডায়াগনোসিস অর প্রবাবল ডায়াগনোসিস বা ফিউ ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে এই যে ভাইয়া বললো এতগুলা কথা, এগুলা কি ভাইয়া এই যখন শর্টনেস অফ ব্রেথটা ভাইয়া দেখলো, ভাইয়ার মাথার মধ্যে কি কাজ করলো? এই ডিজিগুলো, এই ডিজিজ গুলোর কথা মাথায় আসলো, তাই না? এই ডিজিজ গুলোর কথা তো ভাইয়ের মাথায় আসছে যে হ্যাঁ শর্টনেস অফ ব্রেথ, এই ডিজিজ গুলো নিশ্চয়ই শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করে, আদারওয়াইজ তো বলতো না। এই যে একটা সিমটম দেখে এই যে এতগুলো কারণ মনে করা, এতগুলো ডিজিজের কথা মনে করা, এটাকে আমরা বলি হচ্ছে, এই যে ভাইয়া যে ফ্রেমওয়ার্ক থেকে বললো, এটাকে আমরা বলি ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক, মানে ক্লিনিক্যাল রিজনিং এর ভাষায় বলে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক। মানে একিউট শর্টনেস অফ ব্রেথের কিছু ডায়াগনোসিস গুলো, মানে কমন কজ গুলো ভাইয়ের মাথার মধ্যে সেট করা আছে, এবং সেগুলো সে একটার পর একটা বলে গেল। এন্ড কিভাবে সেট করা আছে সেটা অনেক ভাবে সেট করা আছে, অর্গানাইজড ওয়েতে সেট করা হয়ে থাকতে পারে, ডিসঅর্গানাইজড ওয়েতে। যেমন ভাইয়া কিন্তু এরকম হতে পারে যে সে একবার পালমোনিক কজ গুলো বললো, কমন শর্টনেস অফ ব্রেথ, তারপরে কার্ডিয়াক কজ গুলো বললো, সাজাইলো না আদার কজ। হ্যাঁ, কার্ডিয়াক কজের মধ্যে, পালমোনিক কজের মধ্যে সিওপিডি, অ্যাজমা, তারপর হচ্ছে নিউমোথোরাক্স, পালমোনারি এম্বোলিজম, মিউকাস প্লাগ, হ্যাঁ ফরেন বডি, তাই না? এগুলো হতে পারে। অথবা নিউমোনিয়া, একিউট সিভিয়ার নিউমোনিয়া, এগুলো নিয়ে আসতে পারে। কার্ডিয়াক কজের মধ্যে একিউট শর্টনেস অফ ব্রেথ, ইউজুয়ালি এলভিএফ, হ্যাঁ এসিএস, হ্যাঁ, তো এরকম কিছু এরিথমিয়া, এগুলো আলটিমেটলি এলভিএফ করেই এগুলো করবে, এরা নিয়ে আসতে পারে। আর আদার মিসেলিনিয়াস কিছু কজের মধ্যে মেটাবলিক কজ, হ্যাঁ এসিডোসিস, কিটোএসিডোসিস অনেক সময় কিন্তু এবং ব্রিদিং ডিফিকাল্টিজ নিয়ে আসে, তো রেনাল ফেইলিওর, ইউরেমিয়া। তো কাজে অনেকগুলো কজ, এই যে আপনি দুই ভাবে চিন্তা করতে পারেন, হ্যাভাজার্ডলি একটার পর একটা বলতে পারেন, অথবা অর্গানাইজড ওয়েতে এটা আপনার মাথার মধ্যে সেট করে রাখতে পারেন। এই যে সেট করে যে রাখার পদ্ধতি, এইটাই হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং এর ভাষায় বলে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক অথবা ডায়াগনস্টিক স্কিমা। এটা হচ্ছে ওদের মানে এটা ল্যাঙ্গুয়েজ আর কি, ক্লিনিক্যাল রিজনিং এর ল্যাঙ্গুয়েজ। তো এখন তাহলে আমরা একটু এটা, তাহলে এই পেশেন্ট এভাবে আসলো, তাহলে পেশেন্টটা ধরে আমরা আগাই, এভাবে কিভাবে আমি তাহলে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বলছি, এ ক্যাটাগরাইজড লিস্ট অফ এটিওলজিস। হ্যাঁ, আমার নেট কানেকশন একটু আনস্টেবল, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, a categorized list of etiologies for a certain symptom, physical sign or lab abnormalities, সেটা সিম্পটম, এই পেশেন্টের ক্ষেত্রে এটা সিম্পটম, বাট একটা পেশেন্ট কি একটা শুধুমাত্র প্রোলাকটিন, হাই প্রোলাকটিন লেভেল নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, হাই প্রোলাকটিন লেভেল, সেটার জন্য কিন্তু আপনার একটা ডায়াগনস্টিক স্কিমা থাকতে পারে, যে হাই প্রোলাকটিনের কজ, পিটুইটারি টিউমার, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, আরো এটসেট্রা, ড্রাগ কজ। আচ্ছা, তো কাজেই সেটা ল্যাব হতে পারে, একটা সাইন নিয়ে আসতে পারে, একটা স্কিন ডিজিজ নিয়ে আসছে, সেটার জন্য আপনার একটা ডিডি লিস্ট থাকতে পারে। এই যে আপনার ইনিশিয়ালি একটা জাস্ট পেশেন্টের মুখ দিয়ে বললো যে আমার এই সমস্যা, সেটা শোনার পর আপনার যে ডিডি গুলো, যে ইটিওলজি গুলো আপনার মাথায় আসবে, সেটা অর্গানাইজড ওয়েতে মাথার মধ্যে সেট করে রাখাটাকেই আমরা বলতেছি যে, আচ্ছা একটু আমাকে হ্যাঁ, শোনা যাচ্ছে। সরি, আমার একটা ফোন আসছিল, ফোন আসার কারণে এটা। আচ্ছা, তাহলে ক্যাটাগরাইজড লিস্ট অফ এটিওলজি, এটাকে আমরা বলতেছি ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক। তাহলে এই পেশেন্টটার একিউট ডিসনিয়া নিয়ে যে আসছে, তার একটা ক্যাটাগরি করলাম, যেমন হচ্ছে পালমোনারি কজ, এই যে অনেকগুলো কজ, কার্ডিওভাস্কুলার কজ, হ্যাঁ এভাবে সাজালাম ডিসনিয়া, মিসেলেনিয়াস কজ, এর মধ্যে এনিমিয়া, নিউরোমাসকুলার ডিজিজ, রেনাল ফেলিওর, মেটাবলিক অ্যাসিডোসিস, আপার এয়ার অবস্ট্রাকশন, অ্যাংজাইটি, এটা প্যানিক অ্যাটাক। আচ্ছা, তাহলে এইভাবে আমি একটা অর্গানাইজড ওয়েতে সাজাতে পারি। অথবা আরেকটু যদি আমি আরেকটু সুন্দর করে সাজাতে চাই, হ্যাঁ সেটা হচ্ছে প্লুরাল কজ, পালমোনারিকে আমি আবার ভাগ করলাম, প্লুরাল,
এর মধ্যে নিউমোথোরাক্স, প্লুরাল ইফিউশন, এয়ারের জন্য সিওপিডি, অ্যাজমা, মিউকাস প্লাগ, অ্যালভিউলার জন্য নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনাইটিস, ইনহেলেশন ইনজুরি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ভেসেলের জন্য পালমোনারি এম্বোলিজম, আরো আরো অর্গানাইজড হইতে কিন্তু আমি সাজানো যায়। তো কার্ডিওভাস্কুলার কি হবে? পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, ভালভস, এন্ডোকার্ডিয়াম, কার্ডিয়াক সিস্টেম, কন্ডাক্টিভ সিস্টেম, ভেসেলস, এভাবে ভাগ করতে পারা যায়। মিসেলিনিয়াস গুলো তো আর ওইভাবে ক্যাটাগরি করা নেই। তাহলে আপনি যখন ক্যাটাগরাইজড হইতে আপনার ব্রেইনে এই জিনিসটা স্টোর। হ্যালো, সরি আমার একটু নেটওয়ার্ক একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে আপু? শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এইভাবে ক্যাটাগরাইজ করে কিন্তু সাজাতে পারি, এটা একটা ওয়ে। হ্যাঁ, অথবা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা কিন্তু আরেকভাবে সাজানো যায়, প্যাথোফিজিওলজি দিয়ে। যেমন আমি ওইটা কি অর্গান সিস্টেম ওয়াইজ সাজিয়েছিলাম, দেখেন যে পালমোনারি, কার্ডিওভাস্কুলার, মিসেলেনিয়াস, মানে অর্গান ওয়াইজ। আবার এটাকে কিন্তু আমি আবার প্যাথোফিজিওলজিতে সাজাতে পারি, যেমন হাইপোক্সেমিয়া করে কারা, একই লিস্ট, হাইপারক্যাপনিয়ার মাধ্যমে যারা ডিসপনিয়া করে, এসিডিমিয়ার মাধ্যমে যারা ডিসপনিয়া করে, পুর অক্সিজেন ডেলিভারি, মিসেলেনিয়াস। এখন বলতে পারেন যে ভাই কোনটা ভালো, যেটা আপনার মনে থাকে। যদি আপনার এইভাবে ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এভাবে সাজায়, আপনি দেখবেন যে আপনি যে কোনো ডিফারেন্সিয়াস গুলো এভাবে সাজায়। আর অনেকে আছে যে এটা পছন্দ করে। মেইন কথা হচ্ছে, মানে মোট কথা হচ্ছে আপনাকে এই কমন একিউট ডিসপনিয়া কমন কজ গুলো মাথায় রাখতে হবে। তো সেটা আপনি অর্গানাইজড ওয়েতে আপনি যদি অর্গান সিস্টেম ওয়াইজ করতে পারেন সেটাও করা যায়, অথবা আপনি যদি প্যাথোফিজিওলজি বেসিসেও যদি করতে চান সেটাও করতে পারেন। এটা একটু কমপ্লিকেটেড প্যাথোফিজিওলজি বেসিসে, আপনার যেটা সুবিধা। এর মধ্যে কোনোটাই রাইট বা কোনোটাই রং না। মেইন কথা হচ্ছে আপনার কমন ডিফারেন্সিয়াস গুলো, আপনার কজ গুলো মাথায় রাখতে হবে এবং ডেঞ্জারাস কজ গুলো যাতে মিস না হয়। এটাই এক্সামিনাররা দেখতে চাইবে যে আপনার যাতে মিস না হয়। কারণ আপনি যদি এই যে কোনো একটা কমন কজ মিস করে ফেলেন, হিস্ট্রি নেওয়ার সময় কিন্তু ওইটা আর কনসিডার করবেন না আপনি, দেন আপনার ডায়াগনোসিস মিস হতে পারে। কাজে প্রত্যেকটা সিমটমের আপনার একটা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক থাকতে হবে। আসল কথা হচ্ছে এটা। পেশেন্টে হেডেক পড়তেছি আমরা, হেডেকের একটা আপনার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক এরকম সাজানো একটা ফ্রেমওয়ার্ক আপনার মাথায় থাকতে হবে। তো আমাদের কাজ হচ্ছে যে এরকম প্রত্যেকটা সিমটমের এরকম ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক গুলো তৈরি করা এবং যে যার মতো করে তৈরি করা, যার যেটা যেভাবে সুবিধা। তবে এটা অবশ্যই অর্গানাইজড হইতে, তাহলে না হলে মনে থাকবে না। এটা গেল আমাদের ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক। তারপর এই পেশেন্টটাই পুরোটা আবার কেস পড়ি। A 42-year-old man with a history of diabetes and hypertension presented with the ear with dyspnea for 30 minutes. The patient was his usual state of health until 2 days ago, at which time he developed abrupt onset of dyspnea while watching television at home. He did not change position, attempt to stand at the time, and he had no associated symptoms. He had no chest pain, palpitation, lightheadedness. After 5 minutes, the dyspnea spontaneously resolved. Today, while walking outside with his wife, it occurred again, and at the time it did not resolve. He tried waiting out on a bench and was unable to walk to their car. After 30 minutes without improvement, his wife insisted on calling 911. He reported recent cough, no recent cough, weight change and sick contact. এখানে কিছু আর আদার কিছু হিস্ট্রি আছে। তো এখন এই যে হিস্ট্রিটা আমি নিলাম ভিতরে গিয়ে পেশেন্টের সাথে কথা বলে সাপোজ, তারপরে কিন্তু এখান থেকে আমাকে যেটা কি ফিচারটা বের করতে হবে, এটাকে বলতেছে কি ফিচার। যে পেশেন্টের যে হিস্ট্রি থেকে কমন যে কি ফিচার, তাহলে এখানে কি ফিচার আমরা খেয়াল করলাম। বয়স 42 বছর, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার যে সে মিডল এজড বাট খুব বেশি বয়সও না। ডায়াবেটিস এবং হাইপারটেনশন, তার কিন্তু দুইটা রিস্ক আছে, হাই কার্ডিওভাস্কুলার রিস্ক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে হঠাৎ করে অ্যাব্রাপ্ট অনসেট কিন্তু যেটা ডিসনিয়াটা, এবং স্পন্টেনিয়াসলি আবার রিজলভ হয়েছিল একটা অকেশনে, বাট এখন আবার হয়েছে, বাট এইগুলো নাই। এই কয়েকটা কি ফিচার আছে এখানে। আর এখান থেকে মেইন কি ফিচার হচ্ছে যে তার অ্যালকোহল ইউজ আর আদার হিস্ট্রি গুলো, তেমন ওই যে প্লাস মেডিকেল হিস্ট্রির মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন। তাহলে এই যে হিস্ট্রিটা নিলাম, আমি যখন পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিব তখন আমাকে দুইটা জিনিস আমরা এখান থেকে গ্যাদার করলাম। পেশেন্টটা কি, মানে তার রিস্ক ফ্যাক্টর আছে কিনা। পেশেন্টের ডায়াবেটিস, হাইপারটেনশন, তার কিন্তু একটা ইসকেমিক হার্ট ডিজিজ বা কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর আছে, আর তার স্মোকিং নেই, সেটা আবার তার দিকে পজিটিভ। আচ্ছা, আর অ্যাব্রাপ্ট অনসেট এবং দুইটা এপিসোড, মানে তাহলে এপিসোডিক, দিস ইজ এপিসোডিক। তারপরে আমি এই হিস্ট্রি থেকে যখন আমি এই সবগুলো ডিজি কিন্তু আমি কনসিডার করলাম ওই পেশেন্টের সাথে কথা বলার আগে, বাট আফটার গেটিং দিস হিস্ট্রি কি পয়েন্টস, আমার অনেকগুলো ডায়াগনোসিস কিন্তু এখান থেকে বাদ হয়ে যাবে। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন নিউমোথোরাক্স, এটা এপিসোডিক হবে না, এটা বাদ। প্লুরাল ইফিউশন এপিসোডিক হবে না। এরকম বাদ হইতে হইতে বাকি থাকলো কয়েকটা।
সিওপিডি এক্সাজারবেশন, অ্যাজমা, মিউকাস প্লাগিং, ব্র্যাডিয়ারিথমিয়া, ট্যাকিয়ারিথমিয়া, অ্যাকিউট করোনারি সিনড্রোম, অ্যাংজাইটি। এই 5টা থাকলো। এখন যে লোকের সিওপিডি তার স্মোকিং হিস্ট্রি নাই, সিওপিডি খুব লেস লাইকলি আমি সিওপিডি এই লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারি, এপিসোডিক হইলেও এই লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারি। অ্যাজমা এক্সাজারবেশন, ওকে, 42 বছর বয়সে অ্যাজমা ইউজুয়ালি চাইল্ডহুড অরিজিন হয়, তবে এটা একটা পসিবিলিটি, বাট এটা আমি সামনের দিকে রাখবো না, পিছনের দিকে রাখবো। আচ্ছা, মিউকাস প্লাগিং, তার যেরকম এরকম কোনো অ্যাজমা মানে এরকম আগে থেকে প্রিভিয়াস অ্যাজমা বা কোনো মানে রেসপিরেটরি সিমটম ছিল না, মিউকাস প্লাগিং লেস লাইকলি, এটা বাদ দিই। আচ্ছা, আর এর মধ্যে তাহলে বাকি থাকলো কি, ট্যাকিয়ারিথমিয়া, অ্যাকিউট করোনারি সিনড্রোম, ব্র্যাডিয়ারিথমিয়া ইউজুয়ালি ডিজিনেস নিয়ে আসে, শর্টনেস অফ ব্রেথ নিয়ে ইউজুয়ালি কম আসে, বাট ট্যাকিয়ারিথমিয়া গুলো ইউজুয়ালি শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতে পারে। তো ট্যাকিয়ারিথমিয়াটা আমি সামনের দিকে রাখার চেষ্টা করব। অ্যাকিউট করোনারি সিনড্রোম কিন্তু একটা প্রেজেন্টেশন হতে পারে, এরকম ডিসনিয়া নিয়ে আসতে পারে। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাককেও উড়ায় দেওয়া যায় না, যেহেতু বয়স খুব বেশি না। কাজে এগুলো হচ্ছে পসিবল ডিফারেন্সিয়াস। এখন আরেকজন যদি বলে যে না, আমি অ্যাকিউট করোনারি সিনড্রোমটাকে আগে রাখবো, ট্যাকিয়ারিথমিয়াটাকে পরে রাখবো, তাকে ভুল বলা যাবে না। হ্যাঁ, দুইটার কাছাকাছি। বাট কেউ যদি এখানে সিওপিডি ইনক্লুড করে, দিস ইজ ভেরি আনলাইকলি ডায়াগনোসিস ইন দিস কেস। তো কাজেই এই হিস্ট্রি থেকে আমাকে কিন্তু একটা, এই যে আমি লিস্টটা বের করলাম, এটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়ালস। একটা ছিল প্রথমে যেটা ছিল আমার হাতে ছিল, প্রথম যেটা ছিল সেটা ছিল ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক। হিস্ট্রি নেওয়ার পরে আমি যেটা বের করতে পারলাম সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো পরীক্ষার সময় ওরা আমাদের চায় কি, এক্সামিনাররা চায় কি, যে আমি এই পেশেন্টের হিস্ট্রি নিয়ে তার একটা সিমটম নিয়ে আসবে, ওই আমার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটাকে ইউজ করে ওইখান থেকে প্লাস মাইনাস করে আমি একটা ডিফারেন্সিয়াল লিস্ট প্রেজেন্ট করব, যে দিস আর মাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এটার উপর বেসিস করে আমি আবার ইনভেস্টিগেশন করতে পারি, দেন ফার্দার আমি আবার এটাকে মডিফাই করতে পারি। সাপোজ ধরেন আমি এটার উপর বেসিস করে আমি ইসিজি করলাম, ইসিজি করে দেখলাম যে মানে ইসিজি তে ট্যাকিয়ারিথমিয়া, তো ব্র্যাডিয়ারিথমিয়া তখন বাদ হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, তো কাজেই এই লিস্টটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, এই জন্য এটা বলতেছে দিস ইজ ইটারেটিভ, এটা চেঞ্জ হতে থাকবে। তো এই তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এই দুটো কনসেপ্ট কি বোঝা গেছে? আচ্ছা, আমি এটা কাউকে জিজ্ঞেস করি। ডক্টর আলামিন কি আছো ভাই? হ্যাঁ ভাই, আছে ভাইয়া। আচ্ছা, তুমি কি ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের পার্থক্য বুঝতে পারছো? দুটোর মধ্যে পার্থক্য জি কি ভাইয়া, বলো তো? ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা হচ্ছে ভাইয়া, আমি একটা ওই সিমটম দেখে কিছু কিছু মানে যেগুলো আমি ডিডি হতে পারে ভাইয়া, হুম সেটাকে মনে করাটা হচ্ছে আমার একটা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক। হুম হুম এবং সেখান থেকে আমি যখন ডিডি গুলোকে এক্সক্লুড করতে পারবো আস্তে আস্তে, হুম সেটাই হচ্ছে ভাই আমার ডিফারেন্সিয়াল গুলোকে ইয়া করা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নামের কিন্তু ঠিকই আছে, ও যেটা বলছে ঠিকই আছে, যে আমাদের কিন্তু অনেক স্যাররা কিন্তু জিজ্ঞেস করে বলো তো এই চেস্ট পেনের ডিডি বলো। হ্যাঁ, ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটাকে অনেকে ডিডি বলে। হ্যাঁ, নাম জি ভাই, নাম নিয়ে নামে কিসে আসে যায়, মানে আসল জিনিসটা বুঝতে হবে যে এই সিমটম শোনার পরে আমার যেগুলো মাথায় আসবে সেটাকে আমরা বলতেছি ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক। ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক। হিস্ট্রি নেওয়ার পরে আমার যে অংশটুকু বাকি থাকবে বাদ দেওয়ার পরে, সেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হ্যাঁ, তো আমার উদ্দেশ্য হচ্ছে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক থেকে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে পৌঁছানো, এটাই তো আমার উদ্দেশ্য, তাই না? পরীক্ষার মধ্যে আমাকে কয়েকটা ডিফারেন্সিয়াস বলা, প্রবাবল ডায়াগনোসিস বলা, এবং ডিফারেন্সিয়াসের জন্য পেসিসে মার্কস আছে। এখন এটা জিনিসটা কিভাবে করব? তাহলে এটা করার জন্য প্রথমেই আমাকে যেটা তৈরি করতে হবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট সিমটমস এর আমার এখানে একটা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক থাকতে হবে। এজন্য আমি সবাইকে বলি যে একটা ডিফারেন্সিয়ালস এর খাতা, মানে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কের খাতা তৈরি করার জন্য সবার। সাপোজ নিউরোলজি আমরা পড়তেছি, নেক্সট ক্লাস আমরা দিলাম যে টাস্ক দিলাম যে হেডেক আমরা ডিসকাস করবো, বা হেডেক নিয়ে আমরা কেস করাবো, প্র্যাকটিস করাবো। আপনি আপনার মতো করে সুন্দর করে হেডেকটা সাজাবেন, যে এই কারণে হেডেক হতে পারে। এবং আপনি যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন, সেটা হোক আপনার পার্টনারের সাথে, সেটা হোক কোচিং এ, তখন আপনি দেখবেন যে আপনার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা এডুকেট কিনা, আপনি কোনো ডায়াগনোসিস ওই ফ্রেমওয়ার্কের মধ্যে মিস হচ্ছে কিনা। দেখা যাবে যে আপনি ডায়াগনোসিস করতেই পারেন নাই, তার কারণ কি আপনি ওই ইটিওলজিটা কনসিডারই করেন নাই। তো কাজে আপনার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক হইতে হবে রোবাস্ট এবং রোবাস্ট হইতে হবে একদম কমপ্লিট। কাজেই যাতে একদম খুব কমন, একদম 100% কমপ্লিট তো হবে না, কারণ দেখা যায় যে হেডেকের তো অনেক কজ, হ্যাঁ 100 কজ হতে পারে, কিন্তু যেগুলো একদম কমন 80 to 90% কভার করে ফেলে, সেরকম সেরকম কজ গুলো আপনার অবশ্যই আপনার ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হবে। এবং ফ্রেমওয়ার্কটা হ্যাফাজার্টলি বললে হবে না, একবার কার্ডিয়াক কজ বললাম, একবার রেসপিরেটরি কজ বললাম, রেসপিরেটরি এটা না বলে একদম ফর্মেটিভ ওয়েতে সাজানো থাকতে হবে। তো এই জিনিসটা আপনারা করবেন, যে সবাই একটা এরকম ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক অথবা ডিফারেন্সিয়াল লিস্ট করার জন্য একটা খাতা বানাবেন, যেটা আমি বলছি যে ডিডি খাতা। হ্যাঁ, ওই খাতাটা সবাই রাখবেন সাথে, এবং খাতাটা সবসময়
এটাই আপনার সম্পদ। হ্যাঁ, পেসেস মানে হচ্ছে ডিফারেন্সিয়ালস এর পরীক্ষা। আপনাকে একটা সিম্পটম ওরা ছুঁড়ে মারবে, সেই সিম্পটমে আপনার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে আপনার কোনটা প্রবাবল সেটা আপনাকে ডায়াগনোসিস করতে হবে। এই তাহলে এই একটা কনসেপ্টটা প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই শিওর। ভাইয়া, এই যে ধরেন আমরা তো ধরেন ডেভিডসন বা এইসব বইয়ে কিন্তু আমরা মানে স্যার আমাদেরকে বলেন পড়তে। হুম এখন এইসব বইয়ে কিন্তু অনেক অনেক ডিডি লেখা, পেজেসে কিন্তু এত ডিডি তো কনসিডার করার উপায় নেই ভাইয়া। হুম তো মানে সবকিছু কনসিডার করবো, আবার টাইমও কম, হুম ব্যাপারটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না ভাইয়া, কিভাবে হ্যাঁ, সম্ভব? অনেক সময় একটু ডিফিকাল্ট। এই জিনিসটাই আপনাকে মানে শিখতে হবে যে অনেকগুলো থেকে কিভাবে একটা থেকে একটা বাদ দিয়ে খুব শর্টে আমি চলে আসতে পারবো। যেমন ফ্যাটিকের অনেক ডিডি, হ্যাঁ? তো আপনি এই একটা থেকে হেডেকের অনেক ডিডি। সাপোজ ধরেন একটা পেশেন্ট আপনি বাইরে থেকে শুনলেন দিস পেশেন্ট প্রেজেন্টেড উইথ হেডেক, হ্যাঁ? হেডেককে আমি যদি 2 ভাগে ভাগ করি যে একিউট, আমার যদি ফ্রেমওয়ার্কটা এরকম করি আমি একিউট এবং ক্রনিক। ভিতরে ঢোকার পরে ওরা যদি জিজ্ঞেস করে যে এটা কি আপনার প্রথম অ্যাটাক, সিভিয়ার অ্যাটাক, তখন আমি একিউট লিস্টে চলে যাব। ক্রনিকের লিস্ট তখন বাদ হয়ে যাবে আমার। তখন টেনশন হেডেক বাদ। ও যদি বলে প্রথমবারই আমার সাডেন সিভিয়ার, তখন একিউট লিস্টে চলে যাবে। এরকম আপনি একটা থেকে একটা ঢোকা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, হ্যাঁ? এই জিনিসটাই আমরা শিখবো। যে অনেকগুলো ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক থেকে মেইন যে জিস্ট কিভাবে আমি ঢুকবো, কিভাবে আমি অ্যাপ্রোচ করব, হ্যাঁ? এনিমিয়ার অনেকগুলো কজ। এখন একটা পেশেন্ট জাস্ট এনিমিয়া নিয়ে আসলো। আমি খুব দ্রুত কিভাবে এনিমিয়া একদম মানে মেইন কজটা পেশেন্টের কজটা বের করতে পারবো সেটাই আমি শিখবো। এটাকে বলতেছে অ্যাপ্রোচ। যেকোনো অ্যাপ্রোচ টু দ্য সিম্পটম, হ্যাঁ? এটা আপনি যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন এবং এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন যে কিভাবে আমি সাজাবো, তখন কিন্তু এগুলো ইজি হয়ে যায়, হ্যাঁ? প্র্যাকটিসটা এখানে ইম্পর্টেন্ট। কারণ এটা তো সবাই তো পাস করে আসতেছে এবং খুব বেশি রেয়ার কজ অবশ্য কনসিডার করার দরকার নাই। বাট কমন কজ এবং ডেঞ্জারাস ডায়াগনোসিস সেগুলো মিস করা যাবে না। সেগুলাই ইজিলি পরীক্ষায় দিবে, কমন থিংই দিবে। বাট একদম খুব বেশি রেয়ার দরকার নেই। বাট মোটামুটি কমন, যেমন হেডেক নিয়ে আসে, ক্লাস্টার হেডেক কিন্তু কমন, হ্যাঁ? একেবারে রেয়ার না। এটা কনসিডার করতে হবে। তারপর হচ্ছে অ্যানালজেসিক ওভারইউজ হেডেক কনসিডার করতে হবে। কার্বন মনোক্সাইড পয়জনিং কনসিডার করতে হবে। কাজেই ওই কিভাবে একটা থেকে একটা যাবেন সেটাই তো শেখার, সেটাই উদ্দেশ্য। আমার এই থিওরিটিক্যাল ক্লাসের উদ্দেশ্য হচ্ছে ওটাই, যে শেখানো আপনাদেরকে, যে বা এটা আপনাদের সাথে ডিসকাস করা বা আপনারা নিজের, আমি একটা টাস্ক দেওয়া থাকবে যে আপনারা এই ডায়াগনস্টিক, এটা আমি নেক্সট উইকে আমি এই জিনিসগুলোর অ্যাপ্রোচ গুলো আলোচনা করব। আপনারা নিজেদের মতো করে অ্যাপ্রোচ এবং ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা রেডি করে রাখবেন। পরে আমারটা আমি শো করব, দেন কম্পেয়ার করব হ্যাঁ কি কোথায় আরো একটু ইমপ্রুভ করা যায়। এটা হচ্ছে আমাদের মানে ওয়ে অফ লার্নিং। আচ্ছা, তাহলে এই দুটো জিনিস তো আমাদের মোটামুটি ক্লিয়ার হলো, যে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক ভার্সেস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। একটা হচ্ছে সিম্পটম স্পেসিফিক, ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক হচ্ছে সিম্পটম নিয়ে আসবে পেশেন্ট সেটা। আর ডিফারেনশিয়াল হচ্ছে পেশেন্ট স্পেসিফিক, পেশেন্ট এসে বলবে, দেন এই ফ্রেমওয়ার্ক থেকে আমি যেই 3-4টা বা 5টা বের করবো সেটা হচ্ছে আমার পেশেন্ট স্পেসিফিক। আচ্ছা, এটা হচ্ছে ইজ নট ইনফ্লুয়েন্সড বাই দ্য ডিটেইলস অফ দ্য পেশেন্ট প্রেজেন্টেশন। কারণ আমি পেশেন্টের প্রেজেন্টেশন আমি তখনও জানি না, হ্যাঁ? জাস্ট পেশেন্ট এসে বললো, আগে থেকে আমার মাথায় এটা স্টোর আছে যে চেস্ট পেন নিয়ে আসলে আমি এই ডিডি গুলো কনসিডার করব। আর এই ডিফারেনশিয়ালটা আমাকে ঠিক করতে হবে ওই যে আমার যে এখানে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক ছিল, ফ্রেমওয়ার্ক থেকে খুঁজে বের করে যেটা পেশেন্টের সাথে ফিট করে সেই ডিডি গুলো বলা, হ্যাঁ? যেমন এখানে বললো না যে যেটা সৃজন বললো যে অনেকগুলো হতে পারে, ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক মোর দ্যান 20 ডায়াগনোসিস হতে পারে। বাট আমাকে শর্টেস্ট ডিফারেনশিয়ালস কিভাবে নিয়ে আসবো সেটাই হচ্ছে আমার অ্যাপ্রোচ, সেটাই হচ্ছে আমার শিখার বিষয়। এটা হচ্ছে আমাদের লার্নিং, যে কিভাবে আমি এতগুলো ডিডি থেকে আমি শর্টে নিয়ে আসবো। ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক আর ডিফারেনশিয়ালস বুঝেন না এমন কেউ আছেন? তাহলে আমি এরপরে আগাবো, আমাদের লাস্ট টপিক। যদি বুঝতে পারেন। স্যার ভাই, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো। বলো। হ্যাঁ তানভীর বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার ভাই, বলতেছি যে এই যে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কে তো আমাদের অনেকগুলা পসিবিলিটিস এখন, সেক্ষেত্রে আমাদের তো এগুলা এক্সক্লুড করার জন্য পেশেন্টকে কোশ্চেন করার একটা ব্যাপার আছে। তো আমরা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কের মধ্যেই যদি মানে কম নিয়ে আসি, মানে ওখানেই যদি আগে কমায় রাখি, যেটা যে পেসেসে যে কেসগুলা আসার সম্ভাবনা আছে সেগুলাই শুধু রেখে আমরা যদি ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা করি, তাহলে মানে আমাদের ডিফারেনশিয়ালে পৌঁছাতে আরো ইজি হবে নাকি? হ্যাঁ হবে, কিন্তু পেসেসে কিন্তু কমন কেসগুলো কনসিডার করে, হ্যাঁ? এরকম না যে একদম যেটা আসছে প্র্যাকটিক্যাল কেস, হ্যাঁ? অনেক সময় মানে
এমন কিছু কেস আছে তুমি একটু অবাক হবা যে হ্যাঁ এটা দিল, হ্যাঁ ইউটিআই আসছে, হ্যাঁ ইউটিআই ডায়াগনোসিস। এখন তারপর হচ্ছে কমন কেস গুলোই আসে। আর তুমি যদি কোনো একটা সিমটমের কমন কজ গুলোও যদি কনসিডার করো, সেগুলো কিন্তু কম না, বেশি আছে। হ্যাঁ একেবারে একদম অনেক আর কি। হ্যাঁ, তারপর একদম তুমি একদম যদি একদম প্রত্যেকটার জন্য কোশ্চেন করাটা টাফ হয়ে যাবে। হ্যাঁ প্রত্যেকটার জন্য মানে কোশ্চেন করা হবে। প্রত্যেকটার বাট জন্য আলাদা কোশ্চেন করে। হ্যাঁ, আচ্ছা যেমন সাপোজ আমি একটা সিম্পল উদাহরণ দিই। তো একটা পেশেন্ট জয়েন্ট পেইন নিয়ে আসছে, তুমি বাইরে থেকে শুনলা দিস ইজ পেশেন্টের জয়েন্ট পেইন, হ্যাঁ মাল্টিপল জয়েন্ট পেইন বা পলিআর্থ্রাইটিস। হ্যাঁ ভিতরে ঢোকার পরে হ্যাঁ। তুমি ডিস্ট্রিবিউশন দেখলা। এখন জয়েন্ট পেইন যদি ধরো সিমেট্রিক্যাল, মানে হ্যান্ড জয়েন্ট পেইন, ঠিক আছে। এখন এটা প্রথমে ঢুকে যদি তুমি প্রশ্ন করো ইনফ্লেমেটরি ভার্সেস নন ইনফ্লেমেটরি, তাহলে কিন্তু যদি বলে ইনফ্লেমেটরি সাইডে যদি যায়, নন ইনফ্লেমেটরি কজগুলো কিন্তু তখন আর আসবে না, বাদ হয়ে গেল, তাই না? তো এরকম কয়েকটা কি কোশ্চেন আছে যে কোশ্চেন করে করে তুমি একটা বিরাট লিস্টকে বাদ দিতে পারো। কথা বুঝতে পারছো? তো এই জিনিসগুলোই শিখতে হবে যে হ্যাঁ আমি এই কোশ্চেনটা করে আমি এই এই সাপোজ ধরো তুমি, আমি আরেকটা উদাহরণ দিই, ফ্যাটিক। হ্যাঁ ফ্যাটিকের কজ যদি বলো, একটা আচ্ছা এটা যে ধরো একটা কমন কজ হচ্ছে মায়াস্থেনিয়া, হ্যাঁ এইটা। তারপর হচ্ছে এনিমিয়া, তারপর ধরো হচ্ছে এন্ডোক্রাইন কজের মধ্যে হাইপোথাইরয়েডিজম, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ওয়েট গেইন, এন্ডোক্রাইন কজ, অ্যাসোসিয়েটেড ওয়েট লস। এরকম কজের মধ্যে যেমন আছে হচ্ছে এডিসন ডিজিজ, মেলিগনেন্সি। পেশেন্টকে যদি তুমি প্রথমে এসে বলো যে ইজ দেয়ার এনি ডায়াগোনাল ভেরিয়েশন, নো, এটা বাদ। হ্যাঁ ডু ইউ হ্যাভ এনি রিসেন্ট ওয়েট লস, নো, এটা বাদ। মেলিগনেন্সি বাদ, হ্যাঁ কিছু বাদ। তবে বুঝতে হবে যে একেবারে একটা কোশ্চেন দিয়ে সবসময় সবকিছু বাদ দেওয়া যায় সেটাও না। হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেনেরও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু থাকে। হ্যাঁ এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এই যেটা শিখতে হবে। তারপর তুমি ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ আর গেটিং প্যালোড ডে বাই ডে, সাথে সাথে চোখটা দেখে ফেললা, এনিমিয়া আছে কিনা, এনিমিয়া নাই, বাদ। ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ আর গেটিং ওয়েট, পুটিং অন ওয়েট, ইয়েস, এই লিস্টে ঢুকে ফেলা। খুব দ্রুত তুমি কিন্তু অনেকগুলো ডিজি বাদ দিতে পারো। হ্যাঁ তো এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে যে হ্যাঁ আমি কোন সিনারিওতে আমি কোন কিভাবে একটা থেকে একটা এক্সক্লুড করবো, কখন আমি এটা কনসিডার করবো, কখন আমি ওইটা কনসিডার করবো। হ্যাঁ আচ্ছা তাহলে এই শর্টকাট করা আরেকটা ওয়ে আমি শিখাবো এখন, যদি সবাই বুঝে থাকো। সেটা হচ্ছে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইনলেস স্ক্রিপ্ট। হ্যাঁ যে কিভাবে আমি খুব সহজে ডায়াগনোসিস বা ডিডি গুলো সাজাবো। এই ইনলেস স্ক্রিপ্টের কনসেপ্টটা হচ্ছে আরেকটা, এটা ফাইনাল কনসেপ্ট। যে সাপোজ আমরা কিভাবে শিখি, হ্যাঁ শিখি ভাবে কি, যে আমরা বই পড়ি, হ্যাঁ মেডিকেলের যে বইগুলো পড়ি, পড়ার পরে আমরা কিন্তু ডিজিজ গুলো পড়ি, তাই না? ধর হেডেকের মাইগ্রেন সম্পর্কে আমি পড়ি, টেনশন হেডেকের ক্যারেক্টারিস্টিক্স পড়ি। হ্যাঁ এই প্রত্যেকটা ডিজিজের জন্য কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু একটা অংশ আছে। আমাকে যখন কেউ মাইগ্রেন বলে, মাইগ্রেন সম্পর্কে আমার কিছু একটা জিনিস আমার মাথার মধ্যে ভেসে ওঠে। হ্যাঁ টেনশন হেডেকের কিছু ইনফরমেশন আমার মাথার মধ্যে ভেসে ওঠে। কেউ যখন আমাকে এমআই বলে, এমআই এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আমার মাথায় থাকে। এরকম কিন্তু এই প্রত্যেকটা ডিজিজে কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু ইলনেস স্ক্রিপ্ট থাকে। হ্যাঁ আচ্ছা এখন সেই ইলনেস স্ক্রিপ্ট গুলোই কিন্তু আমি কম্পেয়ার করি। সাপোজ ধর একটা পেশেন্ট নিয়ে আসছে চেস্ট পেইন, হ্যাঁ চেস্ট পেইন নিয়ে আসছে। চেস্ট পেইন অনেকগুলো কজ আছে, যেমন সেটা হতে পারে কার্ডিয়াক কজ, হ্যাঁ অ্যানজাইনা হতে পারে একটা, তারপর হতে পারে তোমার রেসপিরেটরি কজ, পালমোনারি এম্বোলিজম হতে পারে, বিভিন্ন ধরনের কজ আসে। তখন আমি কি করব, এই চেস্ট পেইন পেশেন্টকে হিস্ট্রি নিয়ে সাথে সাথে এই দুটো কম্পেয়ার কন্ট্রাস্ট করব, কোনটার সাথে ফিট করে পেশেন্টের হিস্ট্রি। যখন মনে হবে যে কম্প্রেসিভ টাইপ, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে, দেন কার্ডিয়াক কজ আমার এক নম্বরে ডায়াগনোসিসে চলে আসে। তো কাজে প্রত্যেকটা ডিজিজকে কিন্তু অর্গানাইজড ওয়েতে, আমার প্রত্যেকটা ডিজিজের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমার অর্গানাইজড ওয়েতে মাথায় রাখতে হবে। এটাকে বলতেছি আমরা ইলনেস স্ক্রিপ্ট। তো ইলনেস স্ক্রিপ্ট আমরা কিভাবে শিখি? বইতে পাই, হ্যাঁ যেমন ডেভিডসনে থাকতে পারে বা যে কোনো টেক্সট বুকে থাকে। আরেকটা কিভাবে শিখি, যখন আমরা পেশেন্ট এনকাউন্টার করি। তাহলে তুমি একটা পেশেন্ট, নতুন একটা পেশেন্ট দেখলা, একটা এটিপিক্যাল প্রেজেন্টেশন, থাইরয়েডের একটা পেশেন্ট একটা এটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসলা, তখন কিন্তু তোমার এটা ইলনেস স্ক্রিপ্টের মধ্যে তোমার যোগ হবে। হ্যাঁ এই প্রেজেন্টেশনটা তো আমি জানতাম না, বাট এটা একটা অ্যাড হলো, যোগ হলো। তাহলে আমাদের ডে টু ডে এক্সপেরিয়েন্স থেকেও কিন্তু আমার ইলনেস স্ক্রিপ্টটা সমৃদ্ধ হচ্ছে। একে তো বই থেকে আমরা শিখতেছি, আরেকটা হচ্ছে কি আমার একটা পেশেন্ট ইনফরমেশন থেকে। তবে পেশেন্টের ইনফরমেশন থেকে অনেক সময় আমরা বায়াস হয়ে যাই। দেখা যায় যে বায়াসনেস তো অনেক সময় চলে আসে, যে যখন আমি এই সিমটমটা একটা পেশেন্টে পাই, মনে করি সবারই এটার মধ্যে থাকবে, সেরকম আবার চিন্তা করি। বা এই সিমটমটা এই পেশেন্টটার নাই, তার মানে অন্যদের থাকবে না, এরকম একটা চিন্তা করি। বাট আলটিমেটলি আমাদের এই যে ইলনেস স্ক্রিপ্ট গুলো তৈরি করি, যে আমাদের ব্রেনের মাথার মধ্যে থাকে, যে সেগুলো কিন্তু বই থেকে আসে, প্লাস হচ্ছে পেশেন্টের হিস্ট্রি থেকে আসে। আচ্ছা দেন আমি কি করি,
ওই পেশেন্টের ইনফরমেশন নেই, সাথে এই ডিজিজের ইলনেস স্ক্রিপ্টের সাথে পেশেন্টের ইনফরমেশনকে আমি মিলাই কোনটার সাথে ভালো ম্যাচ হয়। হ্যাঁ, যখন যদি দেখা যায় যে এটার সাথে ভালো ম্যাচ হচ্ছে তাহলে মোস্ট প্রবাবলি এটা ডায়াগনোসিস। এভাবেই আমরা রিজনিং গুলো করি। হ্যাঁ, তাহলে আমার এই যে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক ছিল, এই যে সাপোজ ধরো আমার ডিসনিয়া ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক, তাহলে ডিসনিয়া ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক প্রত্যেকটা ডিজিজের কিন্তু ইলনেস স্ক্রিপ্ট আমার মাথার মধ্যে অল্প অল্প থাকতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু একটার সাথে একটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে বাদ দিতে পারবো না। হ্যাঁ, কাজে এই ইলনেস স্ক্রিপ্ট গুলো তৈরি করা মানে কনসিয়াসলি মাথার মধ্যে সেট করা বা ইম্পর্টেন্ট ইলনেস স্ক্রিপ্টের ইম্পর্টেন্ট প্রত্যেকটা ডিজিজ তো অনেক হাজার হাজার ইনফরমেশন আছে। কোন ইনফরমেশনটা আমার কি ইনফরমেশন যেটা দিয়ে আমি অন্য ডিজিজ থেকে এই ডিজিজটাকে আলাদা করতে পারবো, সেটা ইম্পর্টেন্ট। এই জন্য আমাকে ইলনেস স্ক্রিপ্ট গুলো তৈরি করা শিখতে হবে। তাহলে কিভাবে আমি ইলনেস স্ক্রিপ্ট তৈরি করব? আচ্ছা, ইলনেস স্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া মানে ইলনেস স্ক্রিপ্টটা একটু কমপ্লিকেটেড আইডিয়া। বুঝতে পারেন না কেউ আছেন যে ইলনেস স্ক্রিপ্ট বুঝতে পারেন না? ইলনেস স্ক্রিপ্টটা কি? কাকে জিজ্ঞেস করবো? ডক্টর ফারা কি বুঝতে পারছেন ইলনেস স্ক্রিপ্ট কি? জি ভাইয়া। আচ্ছা, বলেন তো কি? ভাইয়া পেশেন্টের আমি যে মানে অনেকগুলোই সিমটম দিবে, তো এক একটা ইলনেসের জন্য যেই সিমটম গুলো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাকে এক্সট্রাক্ট করে আনা। মানে প্রত্যেকটা ডিজিজের একটা নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্কে তার ইনফরমেশন গুলো রাখা। ইনফরমেশন গুলো হ্যাঁ, সেটা হচ্ছে আমি এক্সাম্পল দিলে একটু বুঝবেন। সাপোজ ধরেন আমি কিভাবে মাইগ্রেন সম্পর্কে কিভাবে শিখলাম, ডেভিডসন আমি পড়ছি অথবা যেকোনো একটা বইতে পড়লাম যে মাইগ্রেন, সেটা কিন্তু আমার ইলনেস স্ক্রিপ্ট মাথার আমার ব্রেনে একটা জায়গায় কিন্তু এই মাইগ্রেনের একটা কিছু ইনফরমেশন আমার জমা আছে। সাপোজ এখন একটা পেশেন্ট আসলো যে স্টেশন 5 এ আসলো, হেডেক নিয়ে আসলো। হ্যাঁ, দিস পেশেন্ট প্রেজেন্ট উইথ হেডেক। তখন কিন্তু আমার হেডেক যখন আসবে আমার মাথার মধ্যে কিন্তু প্রথমে এটা শোনার পর আমার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা আমার মাথায় চলে আসবে হেডেক। দেন আমার এই প্রত্যেকটা ডিজিজের ইলনেস স্ক্রিপ্ট আমি একটার সাথে এই পেশেন্টের হিস্ট্রির সাথে আমি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করব। যেটা আমার মোস্ট প্রবাবল থাকবে সেটার সাথে আমি সেটা আমার ডায়াগনোসিস বলবো। কাজে আমাকে প্রত্যেকটা ডিজিজের ইম্পর্টেন্ট ফিচারগুলো আমাকে জানতে হবে যদি আমি একটা থেকে একটা ডিফারেন্সিয়েট করতে চাই। সাপোজ তাহলে একটা ইলনেস স্ক্রিপ্টে কি থাকা উচিত? একটা হচ্ছে পেশেন্ট ডিজিজটা কেন হয়, প্যাথোফিজিওলজি, এটা একটা। এপিডেমিওলজি, এটা খুব ইম্পর্টেন্ট যে কাদের বেশি হয়। হ্যাঁ, একটা ফিমেল আসলে আমি কি চিন্তা করব কোনটা মোর লাইকলি, অথবা মেল আসলে, অথবা সাপোজ জানি একটা এপিডেমিওলজি বলতে বোঝায় রিস্ক ফ্যাক্টর। মানে একটা পেশেন্ট মাল্টিপল কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর নিয়ে আসে, সে চেস্ট পেন নিয়ে আসছে, সেসব ক্ষেত্রে কার্ডিয়াক কজ আমি আগে চিন্তা করার আগের দিকে ডিডিতে আগে চলে আসতে পারে। কাজে এপিডেমিওলজিটা খুব জানাটা খুব দরকার যে কাদের বেশি হয় এই ডিজিজটা। টাইম কোর্স, এটা কি একিউট নাকি ক্রনিক? পেশেন্ট একটা হেডেক নিয়ে আসছে, সে বলতেছে আমার অনেক দিন ধরে এপিসোডিক হেডেক, তখন তো আমি আর এটা সাবঅ্যাকুনেট হেমারেজ চিন্তা করব না। কাজে টাইম কোর্স অফ ডিজিজটা খুব ইম্পর্টেন্ট। সিমটম এন্ড সাইন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে পেশেন্ট আসলে ডিজিজটা কিভাবে প্রেজেন্ট করে। হ্যাঁ, পেশেন্টটা কি হেডেক নিয়ে প্রেজেন্ট করে মানে অথবা প্রেজেন্টেশনটা কি, কমন প্রেজেন্টেশন কি, এটা কি ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করে নাকি চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করে। কাজে কমন প্রেজেন্টেশন, রেয়ার প্রেজেন্টেশন, কমন ডিজিজের রেয়ার প্রেজেন্টেশনও জানা উচিত। যেমন থাইরোটক্সিকোসিসে এলডারলি পেশেন্ট অনেক সময় কি বলে অ্যাপেথেটিক থাইরোটক্সিকোসিস, নিউরোলজিক্যাল সিমটম গুলো কম হয়, কার্ডিয়াক সিমটম গুলো বেশি থাকে। কাজেই এই জিনিসগুলো জানতে হবে। দেন কি ইনভেস্টিগেশন করব, কমন মানে একটা ডিজিজের যেমন মাইগ্রেন ডায়াগনোসিস করতে হবে কি হবে, ক্লিনিক্যাল। হ্যাঁ, কোনো ইনভেস্টিগেশন করা লাগে না। কি ট্রিটমেন্ট দিব এটা জানা লাগবে। তো এই যে পেশেন্ট এই ডিজিজ সম্পর্কে আমি এই জিনিসগুলো স্টোর করে রাখলাম, মাইগ্রেন সম্পর্কে, কেন মাইগ্রেন হয়, কাদের বেশি হয়, এটার টাইম কোর্স কেমন, এটা কমন সিমটম সাইন কেমন, যেমন মাইগ্রেনের মধ্যে অরা আছে আর কি, আরো কিছু স্পেসিফিক মাইগ্রেন আছে, কি ইনভেস্টিগেশন করবো মাইগ্রেনের, কি ট্রিটমেন্ট করবো। এই জিনিসগুলো যখন আমি জানবো তখন কিন্তু মাইগ্রেন সম্পর্কে আমার জানাটা মোটামুটি একটা মানে কমপ্লিট একটা কনক্রিট ধারণা থাকবে, যেটা দিয়ে আমি আরেকটা ডিজিজের সাথে এটাকে কম্পেয়ার করতে পারবো। এখন তাহলে এটা কাজ কিভাবে, যেমন পেশেন্ট হেডেক নিয়ে আসছে, তাহলে আমি মাইগ্রেনের ইলনেস স্ক্রিপ্ট, মেনিনজাইটিস ইলনেস স্ক্রিপ্ট, সেটা মেনিনজাইটিস হতে পারে, ইন্টারক্রেনিয়াল মানে হঠাৎ করে সে একটু হেডেক নিয়ে আসছে, ইন্টারক্রেনিয়াল ব্লিডিং হতে পারে, মাইগ্রেন হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। তো এই তিনটার যখন ইলনেস স্ক্রিপ্ট আমি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করবো, যেটা পেশেন্টের হিস্ট্রির সাথে যাবে সেটাকে তো আমি ডায়াগনোসিস বলবো। তো এটাকেই আমরা বলতেছি যে ইলনেস স্ক্রিপ্টের কনসেপ্ট। আচ্ছা, তাহলে যেমন একটা মাইগ্রেন ইলনেস স্ক্রিপ্টের এটা বললাম যে প্যাথোফিজিওলজি কেমন, আননোন, এটা আমরা জানি। এপিডেমিওলজি কাদের বেশি হয়, ফিমেলে বেশি হয়, 30 থেকে 40 বছর মানে 40 বছর বয়সে। টাইম কোর্স কেমন, একিউট হয়, ইউজুয়ালি একিউট অনসেট থাকে, অরা থাকে, হেডেক থাকে। তো এরকম প্রত্যেকটা ডিজিজের এরকম একটা ইলনেস স্ক্রিপ্ট আপনার মাথার মধ্যে থাকতে হবে এবং সাজায় থাকতে হবে, তাহলে আপনি সহজে আলাদা করতে পারবেন। যেমন হচ্ছে মাইগ্রেন কেমন, মাইগ্রেন ইলনেস স্ক্রিপ্ট, মেনিনজাইটিস ইলনেস স্ক্রিপ্ট, মেনিনজাইটিস কেমন, নেক স্টিফনেস থাকবে, ফিভার থাকবে, তখন এটা মেনিনজাইটিস বলবো। তারপর ইন্টারক্রেনিয়াল ব্লিডিং এ কেমন থাকবে, হিস্ট্রি থাকবে, রিস্ক ফ্যাক্টর থাকবে, তার কোনো ওয়ারফেরিনের হিস্ট্রি থাকবে, বাট হেড ট্রমার হিস্ট্রি থাকবে বা হাইপারটেনশন থাকবে। তো এই পেশেন্টের এই 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 ডিজিজ গুলো একটা ইলনেস স্ক্রিপ্টের সাথে পেশেন্টের সিমটমের আপনি কম্পেয়ার করার পরে যেটা মোস্ট লাইকলি থাকবে সেটা আপনি নেবেন। এগুলো কিন্তু আপনারা করেন, এটা নতুন কিছু না, বাট
এটা মানে সাবকনসিয়াসলি আপনারা করেন। আপনারা যে করেন এভাবে করেন সেটা আপনারা হয়তো আজকে হয়তো বুঝতে পারতেছেন যে হ্যাঁ আমি এভাবে করি আসলে। জিনিসটা তো আমি এভাবেই করি। বাট এটাকে অর্গানাইজড ওয়েতে বলা যে এভাবে কিন্তু আপনারা রিজনিংটা করেন সবাই। এভাবে আমরা যখন এই যে মাইগ্রেনের ইলনেস স্ক্রিপ্ট, মেনিনজাইটিস ইলনেস স্ক্রিপ্ট এবং এই সবগুলো ইলনেস স্ক্রিপ্ট একসাথে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করব, দেন আমার আসল ডায়াগনোসিসটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। এই যে এখানে কয়েকটা জিনিস আমি বলি, অনেক রাত হয়ে গেছে, প্রায় আমি শেষের দিকে চলে আসছি। যেমন ধরেন হেডেক, হেডেকে কিন্তু তিনটা ডিজিজে হেডেক আছে, এটা কমন ফিচার। এটা দিয়ে আমি এই তিনটাকে আলাদা করতে পারবো না, হ্যাঁ। কিন্তু মেনিনজাইটিসে যেমন একটা ফিচার হচ্ছে যে ফিভার, যেটা আমার ইন্টারসেরিব্রাল ব্লিডিং এ নাই, মাইগ্রেনে নাই। তো এটা দিস ইজ এ কি ফিচার অফ মেনিনজাইটিস। প্রত্যেকটা ইলনেস স্ক্রিপ্টে আপনার প্রত্যেকটা ডিজিজের কি ফিচারটা বের করতে হবে, হ্যাঁ। আচ্ছা, মাইগ্রেনে যেমন অরা আছে, এটা একটা কি ফিচার মাইগ্রেনে, যেটা আমার মেনিনজাইটিস অথবা ইন্টারসেরিব্রাল হেমোরেজে নাই। তো কাজেই কোনটা কি রিজেক্টিং ফিচার, এমন একটা ফিচার যেটা আপনার থাকলে ওই ডিজিজটা থাকবে না। যেমন আমি বলছিলাম না যে সেন্সরি সিম্পটম যদি থাকে এটা এমএনডি হবে না, তাহলে ওটা কি এমএনডি, সেন্সরি সিম্পটম ইজ এমএনডি রিজেক্টিং ফিচার। মাইগ্রেনের ক্ষেত্রে যদি সাপোজ ধরেন আপনি স্পাইনাল ট্যাপ ফ্লুইড করলেন, সেখানে যদি নরমাল থাকে, ইট ইজ ভেরি আনলাইকলি টু বি মেনিনজাইটিস। সো দিস ইজ এ রিজেক্টিং ফিচার অফ মেনিনজাইটিস। তো কাজেই প্রত্যেকটা ডিজিজের কমন, এটা হচ্ছে কমন ফিচার, দিস ইজ এ কি ফিচার, কি ফিচার গুলো খুঁজতে হবে এবং রিজেক্টিং ফিচার গুলো জানতে হবে। দেন আপনি সহজে বললেন না যে ভাই আমি এতগুলো ডিজিজ থেকে একটা আলাদা কিভাবে করবো, আপনাকে এই কি ফিচার গুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে এই ডিজিজে এটা কমন, হ্যাঁ। তখন আপনি একটা থেকে একটা আলাদা করতে পারবেন। এই যে দেখেন আমি একটা উদাহরণ দেই, তিনটা ডিজিজে বমিটিং দেখেন তিনটার মধ্যে আছে, তাহলে বমিটিং কোনো হেল্প করবে আপনাকে ডিফারেন্সিয়েট করতে? করবে না। দিস ইজ নন ডিফারেন্সিয়েটিং ফিচার। আচ্ছা, আরেকটা আছে যে কনফিউশন, দেখেন দুইটার মধ্যে আছে, তাহলে কনফিউশন থাকলে মাইগ্রেন ইউজুয়ালি বাদ হয়ে যাওয়ার কথা। তো এটাকে বলতেছে ডিফারেন্সিয়েটিং ফিচার, মানে দুইটা ডিজিজে আছে দেখেন, বাট কি ফিচারটা দেখেন ফিভার, এটা এখানেও নাই এখানেও নাই। দ্যাট মিনস যদি এই পেশেন্টের হেডেক নিয়ে আসে ফিভার থাকে, তাহলে এই দুইটা লেস লাইকলি টু বি ডায়াগনোসিস, ইট ইজ মোর লাইকলি টু বি ডায়াগনোসিস। তো এভাবে আপনি প্রত্যেকটা আপনার ইংলিশ স্ক্রিপ্টে প্রত্যেকটা ডিজিজের কি ফিচার এবং রিজেক্টিং ফিচার গুলো খুঁজে খুঁজে সাজা। আপনি যখন পড়বেন বই, তখন মাইগ্রেন সম্পর্কে যখন পড়বেন, তখন মাইগ্রেনের কি ফিচার কি, রিজেক্টিং ফিচার কি, এই জিনিসগুলো একটু সাজাতে হবে একটিভলি। তো আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের ব্রেনের মধ্যে এরকম প্রত্যেকটা ডিসঅর্ডারের ইলনেস স্ক্রিপ্ট আছে, এগুলোকে একটু সাজাতে হবে। কি ফিচার গুলো, এই ডিসঅর্ডারের কি ফিচার গুলো আমাকে জানতে হবে, জানলে দেন আমি একটা থেকে একটা কম্পেয়ার করতে পারবো। অনেকে বলেন ভাই উনি পারতেছে আমি কেন পারতেছি না, কারণ ওনার মাথার মধ্যে ইংলিশ স্ক্রিপ্ট গুলো খুব সুন্দর করে সাজানো আছে, আর আপনার মাথার মধ্যে হ্যাফাজার্টলি আপনার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা সুন্দর করে সাজানো নাই। আপনি একবার রেসপিরেটরি কজ চিন্তা করতেছেন, একবার কার্ডিয়াক কজ চিন্তা করতেছেন, একবার মেটাবলিক কজ চিন্তা করতেছেন। বাট যে ম্যাচিউর ক্যান্ডিডেট, সে কিন্তু তার মাথার মধ্যে হ্যাঁ হেডেক শুনলে সে কিন্তু প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি হেডেক সে চিন্তা করতেছে। তারপরে সে তার কাছে তার মাথার মধ্যে মেনিনজাইটিস এর কমন ফিচারটা, তার কি ফিচার তার কিন্তু মাথার মধ্যে সেট করা আছে। তার মাথার মধ্যে মাইগ্রেন কমনলি কিভাবে প্রেজেন্ট করে সেটা সেট করা আছে। রিজেক্টিং ফিচার কি সেটা তার সেট করা আছে। কাজেই এই জিনিসগুলো যখন আপনার মাথার মধ্যে সেট থাকবে, তখন আপনিও ইজিলি এগুলো পারবেন। কাজেই যখন বই পড়বেন তখন অ্যাক্টিভলি এগুলো খুঁজবেন যে হ্যাঁ এই ডিজিজটার কি ফিচার কি, এই ডিজিজটা কাদের বেশি হয়, এই ডিজিজটা কি একিউটলি প্রেজেন্ট করে নাকি ক্রনিকলি প্রেজেন্ট করে। এই জিনিসগুলো যখন আপনি অ্যাক্টিভলি খুঁজবেন, মাথার মধ্যে সেট করবেন, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ডায়াগনোজ। এবং এটাকেই বলতেছে, এটা তখন আপনার ক্লিনিক্যাল রিজনিংটা ভালো হবে এবং ক্লিনিক্যাল ডিসিশন মেকিংটা পারফেক্ট হবে। এটা এই হচ্ছে কথা। আর এটাই বললাম যে হোয়াট ইজ ইলনেস স্ক্রিপ্ট, অর্গানাইজড মেন্টাল সামারি অফ এ ক্লিনিশিয়ানস নলেজ অ্যাবাউট এ ডিজিজ, দিস ইজ ইলনেস স্ক্রিপ্ট। হ্যাঁ, বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করতে হয়, যে প্যাথোফিজিওলজি, এপিডেমিওলজি, সিম্পটম, ক্যারেক্টারিস্টিক্স, ডায়াগনস্টিক টেস্ট, ট্রিটমেন্ট, এভাবে ক্যাটাগরাইজ করা হয়। তাহলে আমরা গ্রস আজকে যে জিনিসটা শিখলাম, ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা কি, স্ট্রাকচার্ড নলেজ অফ সেন্টার্ড অ্যারাউন্ড এ কমন সিম্পটম, সাইন অর ল্যাব। আর ইলনেস স্ক্রিপ্টটা কি, স্ট্রাকচার্ড নলেজ সেন্টার্ড অ্যারাউন্ড এ স্পেসিফিক ডিজিজ। তাহলে আপনার একটা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক থাকতে হবে সুন্দর একটা সিম্পটমের, আর প্রত্যেকটা ডিজিজের খুব সুন্দর করে করে ইলনেস স্ক্রিপ্ট গুলো গোছানো থাকতে হবে আপনার মাথায়। দেন আপনি এই ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কে ডিজিজ গুলো একটার সাথে একটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করতে পারবেন। তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক তৈরি করা, প্রত্যেকটা কমন ডিজিজের যেগুলো আপনার ফ্রেমওয়ার্কের মধ্যে আছে তাদের ইলনেস স্ক্রিপ্ট গুলো একটু সাজানো। সবই জানেন আপনারা, এরকম না যে আপনারা জানেন না, আপনারা সবাই মাইগ্রেন জানেন, আপনারা সবাই মেনিনজাইটিস পারেন, আপনারা সবাই ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ পড়ছেন, বাট একটু অর্গানাইজড ওয়েতে পড়া। দিস ইজ, এই যে যেমন একটা উদাহরণ, যে টেনশন হেডেকের সাথে মাইগ্রেনের কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, এরকম যদি আপনি চার্ট করতে পারেন খুব ভালো।
এবং যদি ব্রেনে এরকম সাজানো থাকলে আরো ভালো। এই যেটা বললাম যে কি ফিচার কি, এইটা এই ফিচারটা কোনো কিছুই কাজে লাগতেছে না, কারণ তিনটা ডিজিজেরই আছে। এটা দুইটা ডিজিজের আছে, এটা মোটামুটি ডিফারেন্সিয়েটিং, আর এটা হচ্ছে আমার কি ফিচার, যেটা এই ডিজিজের আছে বাট কোনো ডিজিজের নাই। এটা এই ডিজিজের আছে, এই ডিজিজের কি ফিচার হচ্ছে এটা। লাস্ট উদাহরণ দিয়ে আমি আজকের মতো শেষ করব। যেমন হচ্ছে একটা পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসলো, সে এটা একিউট করোনারি সিনড্রোম হতে পারে, অ্যাওরটিক ডাইসেকশন হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে। এখন চেস্ট পেনটা তো সবারই হচ্ছে, হ্যাঁ, বাট হাইপোটেনশন এই দুইটার হতে পারে। একটা হচ্ছে অ্যাওরটিক ডাইসেকশন, পালমোনারি এম্বোলিজম, হ্যাঁ, না তিনটারই হতে পারে। একিউট করোনারি সিনড্রোমে হাইপোটেনশন হতে পারে, বাট ডিসনিয়া একিউট করোনারি সিনড্রোম আর পালমোনারি এম্বোলিজম হয়, ইউজুয়ালি অ্যাওরটিক ডাইসেকশন আর ডিসনিয়া হওয়ার কথা। তো কাজেই এখানে বাট যখন আপনি দেখবেন যে পেইন রেডিয়াস টুয়ার্ডস দ্য ব্যাক, দিস ইজ টিপিক্যাল অফ অ্যাওরটিক ডাইসেকশন। এবং এই যে টিপিক্যাল ফিচার, এগুলোকে আমরা বলি প্যাথোগনোমোনিক ফিচার, শুধু ওই ডিজিজেরই হয়। হ্যাঁ, এক্সারশনাল পেইন, এটা একিউট করোনারি সিনড্রোম, এই তিনটার মধ্যে এটার মধ্যে এটাই কমন ফিচার। তো কাজে এটা কি ফিচার এখানকার, তাহলে এইভাবে আপনি কি ফিচার দিয়ে একটা ডিজিজ থেকে একটা ডিজিজকে এক্সক্লুড করতে পারেন। কাজে প্রত্যেকটা ডিজিজের কি ফিচার গুলো খুঁজে বের করতে হবে ইংলিশ স্ক্রিপ্টে। এই যে দেখেন এক্সারশনাল পেইন, এটা হচ্ছে অ্যাওরটিক ডাইসেকশনের জন্য। আচ্ছা, আরেকটা লাস্ট, অনেক কথা বললাম, রাত হয়ে গেছে অনেক, মনে হয় রাগারাগি করতেছেন আমার উপরে, ভাই এগুলা কি পড়াইতেছে। এগুলা আসলে মানে পড়ার সময়, পড়ার আগে যদি এই জিনিসগুলো একটু মাথায় থাকে, তাহলে আপনার পড়াটা একটু গোছানো থাকে। আচ্ছা, এখানে এখন লাস্ট আমি যেটা বলবো যে একটা ডিজিজ প্রিভিলেন্স, হ্যাঁ, আমি আমার একটা ঘটনার কথা বলি। আমি যখন রেসিডেন্সিতে ছিলাম, একটা পেশেন্ট আসছে, মানে আমি যখন মেডিসিনের ডোলিসার ইউনিটে ছিলাম, একটা পেশেন্ট আসছে, সে অ্যাবডোমিনা, মানে সে স্যার বলছে যাও এই পেশেন্টটা তুমি এক্সামিনেশন করো, হিস্ট্রি নাও, তুমি ডায়াগনোসিস বলো। ডোলিসার এরকম সেশন করতো। তো দেখি যে হিউজ অ্যাসাইটিস, লোকটা হিউজ অ্যাসাইটিস। আমি তো আর হচ্ছে সে একটু ক্যাকেকটিক আছে, হ্যাঁ, ক্যাকেকটিক, বাট কোনো স্টিগমাটা নাই, তার কোনো স্টিগমাটা অফ সিএলডি নাই। তা আমি তো ডিডির মধ্যে আমার, মানে আমি 1 নম্বর কি বলছি, সিএ কোলন উইথ পেরিটোনিয়াল মেটাস্টেসিস। স্যার বলে, স্যার দিছে ঝাড়ি, হ্যাঁ, কি বলেন স্যার, তো এইভাবে খুব ঝাড়ি দিয়ে কথা বলে। তাই আমি বললাম যে স্যার এটা তো কোনো স্টিগমাটা নাই সিএলডি, এই জন্য স্যার বলছি। স্যার বলে এই রোগীর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ডায়াগনোসিস হবে সিএলডি, ডিকম্পেন্সেটেড কনজুগেট ডিজিজ। তাহলে স্যারের সাথে আমার পার্থক্য কোথায় হলো? স্যার জানে যে এই ডিজিজটা খুব কমন, এটা হচ্ছে স্টিগমাটা না থাকলেও যখন একটা পেশেন্ট শুধুমাত্র সাপোজ আপনাকে একজন এসে বললো, ফোনে ওভার দ্য ফোন বললো যে আমার পেটের মধ্যে পানি জমছে, আপনি যদি কোনো হিস্ট্রি না নিয়েও যদি ব্লাইন্ডলি চিন্তা করেন, 1 নম্বর আপনাকে চিন্তা করতে হবে ওইটা সিএলডি, কারণ এটা এতই কমন। 90% কজ হচ্ছে সিএলডি অ্যাসাইটিস এর। তো কাজে 80 to 90% কজ হচ্ছে সিএলডি। কাজেই একটা ডিজিজের প্রিভ্যালেন্স জানাটা খুব জরুরি। হ্যাঁ, সাপোজ একটা পেশেন্ট একটা কাশি নিয়ে আসছে, হেমোপ্টাইসিস হয়ে আসছে, আপনি কি যদি বলেন যে দিস ইজ এনটিজিবিএম ডিজিজ, হ্যাঁ, সেখানেও হেমোপ্টাইসিস হয়, ইজ ইট রিজনেবল? তো কাজেই এটা বলা যাবে না, কারণ যেটা কমন, তাহলে কি হতে পারে, একটা ব্রঙ্কাইটিস, একিউট ব্রঙ্কাইটিস, অথবা একিউট একটা ব্রঙ্কিকটেসিস হতে পারে কমন। এগুলো মোটামুটি কমন ডিসঅর্ডার। বাট এনটিজিবিএম ডিজিজ হচ্ছে 2 পার মিলিয়নে 2 জনের হয়। এই যে এটা হচ্ছে নভিস আর এক্সপার্টের মধ্যে পার্থক্য। এক্সপার্টরা জানে যে ডিজিজের প্রিভ্যালেন্স কেন, হ্যাঁ, এবং এই যে আমি যে শুধুমাত্র অ্যাসাইটিস দেখে সিরোসিস, ডিকম্পেন্সেটেড সিরোসিস এর ফিচার গুলো নাই দেখে আমি বলে দিলাম হ্যাঁ দিস ইজ এ পসিবিলিটি, বাট দিস ইজ রেয়ার পসিবিলিটি। কারণ বিকজ সিএলডি as a ascites as a presentation of CLD is more common than abdominal malignancy with peritoneal metastasis. এই যে আমি ইয়ে করলাম, এক্সপার্ট আর নভিসের মধ্যে পার্থক্য হলো কি, এটাকে বলে হচ্ছে, এটা এক ধরনের কগনিটিভ বায়াস, এটা আমার মধ্যে বায়াস কাজ করছে, এটা হচ্ছে এটাকে বলে বেজ রেট নেগলেক্ট। মানে প্রত্যেকটা ডিজিজে আমি চিন্তা করছি প্রত্যেকটা ডিজিজের প্রিভিলেন্স সমান, দিস ইজ নট লাইক দ্যাট। কিছু কিছু যেমন হেডেকের মধ্যে টেনশন হেডেকের প্রিভিলেন্স অনেক বেশি, কাজেই এটাকে আমরা বলতেছি যে প্রি টেস্ট প্রবাবিলিটি বা প্রি টেস্ট অড। কারণ আমি একটা ডিজিজ, একটা পেশেন্ট সিমটম নিয়ে আসলো, তো কমন ডিসঅর্ডার কি হতে পারে সেটা সাথে পেশেন্টের হিস্ট্রি দুইটা মিলাই আমি যখন যে ডায়াগনোসিসে পৌঁছাবো, সেটা হচ্ছে আমার মেইন ডায়াগনোসিস, সেটা হচ্ছে পোস্ট টেস্ট অড। হ্যাঁ, তো কাজেই প্রিভিলেন্সটা জানতে হবে যে হ্যাঁ কোন ডিজিজটা কমন থিং ইজ অলওয়েজ কমন, এটা বলে না স্যাররা, এটা আসল কথা। যে কাফ হেমোপ্টাইসিস নিয়ে আসছে, আমি বলে দিলাম, হেমাচুরিয়া নিয়ে আসলো, আমি বলে দিলাম এডিপিকেটি। এডিপিকেটি তো রেয়ার ডিজিজ,
হোয়াই নট স্টোন, হোয়াই নট জিএন, তাই না? কাজে আমাকে জানতে হবে যে কোন ডিজিজটা কমন, কোন ডিজিজটা প্রিভিলেন্স কেমন, মানে একদম সংখ্যা মুখস্থ করার দরকার নাই, বাট একটা রাফ এস্টিমেট থাকতে হবে যে এই ডিজিজটা মোটামুটি কমন। তো এই জিনিসটাও আপনাকে খেয়াল করতে হবে যখন আপনি একটা সিমটম করবেন। তাহলে এই যে একটা কথা বলে যে এটিপিক্যাল প্রেজেন্টেশন অফ এ কমন ডিজিজ ইজ ইউজুয়ালি মোর লাইকলি দেন এ টিপিক্যাল প্রেজেন্টেশন অফ এ রেয়ার ডিজিজ। হ্যাঁ, কাজে কমন ডিজিজের এটিপিক্যাল প্রেজেন্টেশন গুলো আমাদের শিখতে হবে। যেই কগনিটিভ বায়াসটা আমি করেছিলাম এটা হচ্ছে বেস রেট নেগলেক্ট বলে, হ্যাঁ, নেগলেক্ট, বেস রেট নেগলেক্ট। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে একটা এক ধরনের যদি বলে যে when you hear hoof beats think about horses not zebras, বিকজ আপনি যখন একটা খুরের শব্দ শুনবেন, আপনি চোখ বন্ধ করে যখন বাসার মধ্যে থাকবেন, আপনি কি চিন্তা করবেন? অবশ্যই ঘোড়া, কারণ ঘোড়া ইজ মোর প্রিভিলেন্ট দেন জেব্রা। বাট আপনি যদি আফ্রিকার জঙ্গলে বসে থাকেন তখন দুইটা কাছাকাছি হতে পারে। বাট ঢাকা শহরে বসে আছেন, এরকম খুরের শব্দ শুনতেছেন, মোর লাইকলি টু বি হর্স। কাজে প্রিভিলেন্স, এটা যে বোঝাচ্ছে যে ডিজিজ প্রিভিলেন্সটা জানা জরুরি। শুধুমাত্র আমি ডিজিজ খুব একটা কমপ্লিকেটেড ডিজিজ মুখ দিয়ে বললাম সেটা হলে হবে না, কমন কোনটা সেটা বুঝতে হবে। বাট অনেকে আবার এই জেব্রাটাও কনসিডার করে না, এটাই সমস্যা। জেব্রাটাকে রেয়ার ডিজিজটাকেও কনসিডারের মাথায় রাখতে হবে। এই জন্যই কথা বলে ক্লিনিশিয়ান উইল নেভার ডায়াগনোস এ জেব্রা ইফ দে নেভার কনসিডার ইট ইজ এ পসিবিলিটি। এই জন্যই বলি যে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কটা একটু রোবাস্ট হইতে হবে, একটু কমপ্লিট হইতে হবে। তো লাস্ট, এক্সপার্টের ইংলিশ স্ক্রিপ্টটা কেমন, আর আমরা হচ্ছে নভিজের ইংলিশ স্ক্রিপ্ট কেমন? এক্সপার্টের ইংলিশ স্ক্রিপ্ট হচ্ছে acknowledge when classic textbook description of a disease does not match its common presentation. যেমন আমি চিন্তা করছি যে হ্যাঁ অ্যাসাইটিস হয়েছে, তার স্টিগমাটা থাকবেই, এটা চিন্তা করে আমি গেছি, কিন্তু জলিল স্যার জানে যে সব অ্যাসাইটিসে কিন্তু স্টিগমাটা থাকে। হ্যাঁ, এটা পার্থক্য এক্সপার্ট আর নভিসের মধ্যে। এটিপিক্যাল, সে কিন্তু এই এটিপিক্যাল প্রেজেন্টেশন গুলাও কিন্তু কনসিডার করে যারা এক্সপার্ট। আর যারা নভিস সে বলে গেছে এই জিনিসটা নাই মানে এই ডিজিজ নাই বলে দেয়। অনেকে আমরা এরকম বলে যে ভাই আমি এই কোশ্চেনটা করে এই ডিজিজটা এক্সক্লুড করছি, সবসময় পারা যায় না। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে যেমন দেখেন একটা উদাহরণ, acute MI presenting as dyspnea or abdominal symptoms without chest pain in women, diabetic and elderly. একটা পেশেন্ট হঠাৎ করে সে চেস্ট পেন ছাড়াও কিন্তু সে কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে। তো এখন এটিপিক্যাল প্রেজেন্টেশন হতে পারে, কিন্তু আমরা এমআই সম্পর্কে জানি কি? এমআই মানেই কি? সাডেন সিভিয়ার চেস্ট পেন। আচ্ছা, সে কিন্তু ওই কোয়ালিটেটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা জানে যে প্রত্যেকটা, যেমন আমি বললাম না যে স্টিগমাটা থাকা কত পার্সেন্টের ক্ষেত্রে স্টিগমাটা থাকে, কত পার্সেন্ট থাকে না, সে কিন্তু এক্সপার্ট এই জিনিসটা জানে। আমরা নভিসরা জানি না দেখে আমরা মনে করি যে হ্যাঁ এটা নাই মানে এই ডিজিজটা নাই, বা এটা আছে দেখে এই ডিজিজটা আছে। কাজে প্রত্যেকটা সিমটমেরও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু থাকে। যাই হোক, অনেক কথা বললাম। তো এই মেইন কথা উদ্দেশ্য হচ্ছে, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অ্যাপ্রোচটা সিমটম শিখতে হবে আপনাদের। হ্যাঁ, প্রত্যেকটা সিমটম যখন শুনবেন মাথার মধ্যে অর্গানাইজড হইতে আপনার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক তৈরি হতে হবে, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডিজিজের ইলনেস স্ক্রিপ্ট গুলো খুব গোছানো থাকতে হবে, যাতে আপনি একটা থেকে একটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে পারেন, তখন আপনি ডায়াগনোসিস করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু যতই কয়েকটা পেসেস কেস মুখস্থ গেলেও কিন্তু আপনি মিস হইতে পারেন, কারণ পেসেস অনেক সময় এখন এমন কেসগুলো দেয় যে একদম ডে টু ডে লাইফ কেস দেয়, একদম সবগুলো যে টিপিক্যাল পেসেস কেস বলে কোনো কিছু নাই। হ্যাঁ, কমন জিনিসগুলো পেসেস কেস, যেটা আমি ডে টু ডে ফেস করি সেটাই পেসেস কেস। তবে কিছু জিনিস আছে যে একটু এদিক ওদিক, মানে কিছু ডিজিজ আছে যে আউট অফ প্রিভিলেন্ট দেয়, সেগুলো আমরা পরীক্ষার সময় বলে দিব, মানে প্র্যাকটিসের সময় বলে দিব, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করবেন কমন থিং ইজ অলওয়েজ কমন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করেন, অনেক রাত হয়ে গেছে, যদি অনেক কথা বললাম, তো কারো কোনো বোঝার সমস্যা থাকলে বা কোশ্চেন থাকলে করতে পারেন। প্রতিটা সিস্টেমে তো মানে অল্প কিছু সিমটম থাকে আর কি, মোটামুটি 8টা-10টা বাজাই। এই সিমটমের মানে যেগুলো ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল, মানে ওইটা একটু আমরা চেষ্টা করব, কিন্তু আপনি ওইটা একটু গুছাই দিলে পারে তাইলে আমাদের ইজি হবে আর কি। ওইটাই ইচ্ছা আর কি, আমার ইচ্ছা তো ওইটাই যে এই ক্লাসটার উদ্দেশ্য তো ওইটাই যে প্রত্যেকটা ডিজিজের সিস্টেমে কিন্তু কয়েকটা কমন সিমটম আছে, এটা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক গুলো আপনাদের সাথে আপনারা নিজের আগে তৈরি করবেন। হ্যাঁ, কারণ কি আমি এগুলো কিন্তু বইতে আছে, হ্যাঁ আমিও কিন্তু বই দেখে মিলাই টিলাই করবো, তাই না, আমার এক্সপিরিয়েন্স থেকে সবকিছু মিলাই। তো এটা যখন আপনি নিজের থিঙ্কিং না দিবেন তখন কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু ইয়ে করতে পারবেন না। হ্যাঁ, পরীক্ষা হলে প্রডিউস করতে পারবেন না, আপনাকে ব্রেইনস্টর্মিং করতে হবে। তো আপনারটার সাথে আমারটা আপনি কম্পেয়ার করবেন। এই জন্য আমি আগে থেকে টাস্ক দিয়ে রাখবো যে নেক্সট উইকে এই সিমটম গুলো, অ্যাপ্রোচ গুলো আমরা শিখবো,
সেটা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা বসবো, কি কি কোশ্চেন করা উচিত, কি কি ইনভেস্টিগেশন করা উচিত, হ্যাঁ এই যেভাবে সাজাবো। তো দেন আমার মোটামুটি একটা কনক্রিট, মানে আমারটা মানে আমি যেটা বলছি সেটাই ঠিক সেটা না, যেটাতে আপনি মনে রাখতে পারবেন, যেটাতে মোটামুটি কমন ডিজিজ গুলো কভার হয়, যেটাতে সবচেয়ে খারাপ ডায়াগনোসিস যেগুলা সেগুলো কভার হয়, সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে আপনাকে ওইভাবে সাজাইতে হবে। আচ্ছা, তাহলে নেক্সট উইকে আমি অবশ্যই লিখে দিব গ্রুপে, নেক্সট উইকে আমরা যেহেতু নিউরোলজি আমাদের এখন চলছে, আমরা চেষ্টা করব নিউরোলজি সিমটম কিছু অ্যাপ্রোচ কিছু শেখা, এর মধ্যে হেডেক, হ্যাঁ সিজার, হ্যাঁ হেডেক এন্ড সিজার, আর একটা হচ্ছে উইকনেস, হ্যাঁ এই তিনটা অ্যাপ্রোচ আপনারা নেক্সট উইকে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক তৈরি করবেন, করে নিজেদের কাছে রাখবেন। আমি যে কোনো কাউকে হয়তো জিজ্ঞেস করতে পারি বা ইয়ে করতে পারি যে আপনার ফ্রেমওয়ার্কটা দেন, দেখতে চাইতে পারি, হ্যাঁ তো কাজে এই জিনিসটা আপনারা নিজের একটা খাতা বানাবেন সবাই, তাহলে নিউরো যে সিমটম গুলো আমরা আগামী কিছুদিনের মধ্যে শেষ করার চেষ্টা করব, হেডেক, সিজার আর হচ্ছে উইকনেস। তবে হেডেক বেশি হয়ে যাচ্ছে নাকি কমাই দিব? তিনটা কি বেশি মনে হচ্ছে? না ভাইয়া, নালে শেষ করতে পারবো না, আমাদের তো টাইম বাই নিয়ে। হ্যাঁ নাহলে তো শেষ করতেও পারবো না, হ্যাঁ শেষ করতে পারবো, অ্যাট লিস্ট অনেক সিমটম তো আছে। অনেক সিমটম আছে, অ্যাট লিস্ট একটা মানে 50 থেকে 80টা সিমটম থাকবে কমন। কাজেই এই তিনটা আপনারা সাজাবেন, নেক্সট দিন হয়তো এগুলো নিয়ে আমারটার সাথে আপনাদেরটা কম্পেয়ার করব কি অবস্থা। ভাইয়া হেডেক, সিজার আর একটা কি বললেন? উইকনেস, অ্যাপ্রোচ উইকনেস। হ্যাঁ উইকনেস। ওকে আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। একটা অফ টপিক কথা, একটু গত সেশনে একটা স্লাইড একটু মিস করেছিলাম, এটা হচ্ছে ডিডি অফ ফ্ল্যাসিড প্যারাপেরেসিস, ওটা একটু স্লাইডটা একটু স্ক্রিনে দিতে পারবেন একটু if possible? আচ্ছা দেখি, থ্যাংক ইউ। এটা হ্যাঁ থ্যাংক ইউ। ভাইয়া আমাদের শনিবার কোথায় যাব আমরা? শনিবার আমার প্ল্যান হচ্ছে বিএসএমএমইউ, হ্যাঁ যেহেতু নিউরোলজি আমরা পড়ছি, নিউরোলজি একটা কিছু বিএসএম যদি ভালো কেস থাকে, হ্যাঁ ওগুলো দেখালাম। আর সাথে যদি দেখি যে শুক্রবারে আমাদের একটা ব্যাচ আছে, শুক্রবার ব্যাচে ওনাদেরকে বিএসএম নিব। আর শুক্রবার যদি রিমাটোলজি বা অন্য কোনো সাবজেক্টে, সেটা আমি আসলে কেস শুক্রবার দেখার পর আমি বলতে পারবো, হ্যাঁ আপনাদের কি ধরনের, বাট ওইটা একটু আননোনে থাকুক, নিউরোলজিটা প্রিপারেশন নিয়ে আসেন, অ্যাটলিস্ট ওইটা শিখেন, নিউরোলজিটা প্রিপারেশন নেন, যে সিমটম গুলো একটু ইয়ে করেন, আর ইয়েটা ঘাটেন, ওএসটিটা একটু ঘাটেন, নিউরোলজি কমন কেস। আর কমন কেস গুলো তো আজকে দেখালামই। আর এই নোটটা আমরা এক কাজ করি, আমি শেষ করার পর দেই নাকি এখনই লাগবে? মানে নিউরোলজি শেষ করার পর একসাথে নোটটা দিন, ঠিক আছে?